আর ওটাই বলতেছিলাম যে স্যার মানে কোনো ডাইনামিক ক্রিয়া যখন থাকবে না, মানে টাইমের সাপেক্ষে হ্যালো, চেঞ্জ বা এরকম কিছু থাকবে। স্যার শোনা যাচ্ছে? ইন্টারনেট কি আমার ঝামেলা? স্যার আমি আপনাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি স্যার। এই এখন শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা। হ্যাঁ, বলো কি বলতেছিলা স্ট্যাটিক সেন্সিটিভিটি? ওটাই স্যার, মানে যখন কোনো ডাইনামিক ফ্যাক্টর বা টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে না, এরকম কোনো কোনো কোয়ান্টিটির কার্ভ যখন আমরা করবো স্যার, তখন ওইটার যে স্লোপ ছিল ওইটা ছিল। আচ্ছা, সো স্ট্যাটিক সেন্সিটিভিটি যেমন মনে করো এইটা যদি একটা থার্মোমিটারের ইনপুট আউটপুট কার্ভ হয়, মানে ইনপুটে তুমি টেম্পারেচার দিচ্ছ, আউটপুটে হচ্ছে তুমি একটা সার্টেন লেন্থ অফ মানে ফ্লুইড পাচ্ছ আর কি, মানে সার্টেন লেন্থ অফ মার্কারি হইতে পারে, বা তোমার যদি অ্যালকোহল থার্মোমিটার হয়, সো এই অ্যালকোহলের হাইট বা মার্কারির হাইট কিছু একটা হবে। সো তুমি ক্যালিব্রেশন করতে গিয়ে দেখলা যে তোমার শুরুর দিকে ক্যালিব্রেশন কার্ভটা একটু কম স্টিপ ছিল, বাট শেষের দিকে এটা একটু স্টিপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা না, মানে টেম্পারেচার সবসময় লিনিয়ার রিলেশন থাকার কথা, মানে তোমার ইনপুটের সাথে তুমি টেম্পারেচার যত বাড়াবা তোমার মার্কারির হাইট ওইরকম করেই সিকোয়েন্সিয়ালি বাড়তে থাকবে আর কি, মানে প্রপোর্শনালি বাড়তে থাকবে। তো তার মানে তোমার ডিভাইসে ঝামেলা আছে। যাই হোক, মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। যদি এরকম একটা মেজারমেন্ট সিস্টেমের ইনপুট আর আউটপুটের মধ্যে এরকম একটা রিলেশন থাকে, স্ট্যাটিক্স ক্যালিব্রেশনে এরকম একটা রিলেশন থাকে, সো তুমি কিভাবে বের করবা? তুমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এই যে এক্সপেরিমেন্ট করে পয়েন্ট করবা, পয়েন্টগুলা প্লট করবা। সো প্লট করার পর এর মধ্যে দিয়ে একটা বেস্ট ফিট কার্ভ আঁকবা, ঠিক আছে? তো সেটাই হচ্ছে তোমার ক্যালিব্রেশন কার্ভ। এখন এই ক্যালিব্রেশন কার্ভের যে কোনো পয়েন্টে তুমি যদি স্লোপ মেজার করো, তাহলে সেই পয়েন্টে সেই স্লোপটা তোমাকে বলে দিবে যে ওই পয়েন্টে স্ট্যাটিক সেন্সিটিভিটি কত। সো এই স্ট্যাটিক সেন্সিটিভিটি কিন্তু পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট, মানে এমন না যে পুরা মেজারমেন্ট ডিভাইসের জন্য স্ট্যাটিক সেন্সিটিভিটি একটাই, এরকম কিন্তু না। যেমন এই জায়গায় স্ট্যাটিক সেন্সিটিভিটি যা হবে, এই জায়গায় কি বেশি হবে না কম হবে? মানে ভ্যালুটা কি বড় হবে না ছোট হবে? বড় হবে স্যার। তো সবাই বুঝতে পারছো কেন বড় হবে? কারণ এখানে স্লোপের ভ্যালু বেশি, এই অ্যাঙ্গেলটা বেশি। এখানে তুমি যদি এই পয়েন্টে তুমি যদি কিছু একটা মেজার করো, তাহলে অ্যাঙ্গেল তো কম হবে, সো এটা মানে ট্যান থিটা তো কম হবেই। স্যার এই স্লোপের ভ্যালুটাই আমাদের স্ট্যাটিক সেন্সিটিভিটি। হ্যাঁ, স্লোপের ভ্যালুটা সেই পয়েন্টে তোমার স্ট্যাটিক সেন্সিটিভিটি, মানে এটা সবগুলা পয়েন্টে আলাদা আলাদা হবে। তোমার যদি একদম লিনিয়ার রিলেশনশিপ পাও, মানে তুমি এক্সপেরিমেন্ট করে দেখলা যে তোমার পুরা জাস্ট একটা স্ট্রেট লাইন, তাহলে তুমি বলতে পারবা যে তোমার যে কোনো পয়েন্টে, একটা স্ট্রেট লাইনের যে কোনো পয়েন্টে স্লোপ আসলে একই। বাট তোমার লাইনটা অ্যাকচুয়ালি কখনোই স্ট্রেট হবে না, কারণ তোমার ইনস্ট্রুমেন্টে কিছু এরর থাকবেই। তো সেটার জন্য দেখা যাবে যে তোমার যে রেঞ্জ, মেজারমেন্টের যে রেঞ্জ, সেই রেঞ্জের দেখবা শুরুর দিকে হয়তো সেন্সিটিভিটি একরকম, একটু পরে হয়তো সেন্সিটিভিটি আরেক রকম। সো এই এই ধরনের এরর দেখা যায়। এটার জন্য মানে সেন্সিটিভিটি কার্ভ কখনোই একদম পুরোপুরি স্ট্রেট লাইন হয় না। তো কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে যে আমি পয়েন্ট গুলা প্লট করতেছি, এগুলা এক একটা এক জায়গায়, বাট অ্যাকচুয়ালি হওয়ার কথা তোমার যদি মানে এটা যদি একটা টেম্পারেচার মেজারিং ডিভাইস হয়, অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে সবগুলো একই লাইনে। মানে তুমি যে মেজার করে যে পয়েন্ট গুলা প্লট করতেছো সবগুলো একদম একই লাইনে পড়ার কথা। বাট অনেক ধরনের এররের জন্য এগুলো একটু স্ক্যাটার্ড হয়ে যায়। তো সেগুলোকে দিয়ে যখন আমরা একটা বেস্ট ফিট লাইন আঁকি, সেটাও অ্যাকচুয়ালি দেখা যায় যে মানে অনেক সময় স্ট্রেট হয় না, ঠিক আছে? সো এটার জন্যই প্রত্যেকটা পয়েন্টে তোমার ইনস্ট্রুমেন্টের সেন্সিটিভিটি কত, মানে সেই রেঞ্জের মধ্যে ইনস্ট্রুমেন্টটা কোন জায়গায় কতটুকু সেন্সিটিভ, এটা মেজার করার জন্যই হচ্ছে স্ট্যাটিক সেন্সিটিভিটি জিনিসটা আনা হয়েছে। যেমন এই স্পেসিফিক ইনস্ট্রুমেন্টটা এ হচ্ছে শুরুর দিকে খুব একটা সেন্সিটিভ না, তাই না? বুঝতে পারছো এটা যে শুরুর দিকে খুব একটা সেন্সিটিভ না, এটা কি বোঝা গেছে? কারণ শুরুর দিকে
স্লোপ গুলা কম ছিল। স্লোপটা কম খারাপ হচ্ছে। হ্যাঁ, এর পরের দিকে দেখো সে মোটামুটি এর চেয়ে বেশি সেন্সিটিভ হয়ে গেছে। যেমন একদম শুরুর দিকে সে কিন্তু তেমন একটা সেন্সিটিভ ছিল না, এই পয়েন্টটা ক্রস করার পরে এরপর হচ্ছে সে মোটামুটি একটা লিনিয়ার রিলেশনশিপ দেখায়, একদম একটা ফিক্স সেন্সিটিভিটিতে কাজ করা শুরু করছে। ঠিক আছে? আচ্ছা, তো ওই যে স্ট্যাটিক সেন্সিটিভিটি হচ্ছে দ্য স্লোপ অফ এ স্ট্যাটিক ক্যালিব্রেশন কার্ভ প্রোভাইডস দ্য স্ট্যাটিক সেন্সিটিভিটি অফ দ্য মেজারমেন্ট সিস্টেম। আচ্ছা, রেঞ্জ কি? স্যার দুইটা ভ্যালুর মধ্যে যে ইয়াটা থাকে, মানে সর্বনিম্ন এত হতে পারে বা সর্বোচ্চ এত হতে পারে, এর মধ্যে যে ইয়াটা হয়েছে। হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার প্রত্যেকটা মেজারমেন্ট ডিভাইসেরই একটা স্পেসিফিক রেঞ্জ থাকবে, মানে সে কতটুকু রেঞ্জের মধ্যে সেফলি কাজ করতে পারে। এটা আমি মনে হয় লাস্ট ক্লাসে বলছিলাম। তোমরা যদি এরকম মানে ইনস্ট্রুমেন্ট মেজারমেন্ট বা ইনস্ট্রুমেন্টেশন নিয়ে কাজ করো এই প্রজেক্টে বা থিসিসে, কেউ যদি টেম্পারেচার মেজার করতে চাও, আরডুইনোর সাথে মানে একদম পুরা ডিরেক্টলি অ্যাটাচ করা যায় এরকম একটা সেন্সর হচ্ছে LM35। এটা একটা টেম্পারেচার সেন্সর। তো তার অপারেটিং রেঞ্জ, সেফ অপারেটিং রেঞ্জ হচ্ছে মনে হয় মানে অ্যারাউন্ড 0°C থেকে 150°C পর্যন্ত, এরকম একটা, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো এর বাইরে গেলে কিন্তু সে নিজেই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে তার রেঞ্জ 0 থেকে 155 পর্যন্ত। এটা হচ্ছে ম্যানুফ্যাকচার প্রোভাইড করে দিয়ে দিছে যে এই রেঞ্জের মধ্যে একে সেফলি অপারেট করা যাবে। ক্লিয়ার? সো রেঞ্জটা হচ্ছে একদম সব ইনস্ট্রুমেন্টের জন্য ডিফারেন্ট। আর এই রেঞ্জটা আমরা কিভাবে বের করি? এক্সপেরিমেন্ট করে। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে। মানে ধরো LM35 এর রেঞ্জ কিভাবে বের করা হয়েছে, সেটা যে 150 এর উপরে যে নিতে পারে না, এটার দুইটা ইয়া হইতে পারে। একটা হচ্ছে 0 থেকে 150 পর্যন্ত তারা যখন ইনিশিয়ালি এই জিনিসটা ডেভেলপ করা মানে করছে, তখন 0 থেকে 150 পর্যন্ত দেখছে যে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বেশি কার্ভটা সবচেয়ে বেশি লিনিয়ার থাকে। ঠিক আছে, তো তার মানে এইটাই যদি ধরো একটা LM35 হয়, মানে একটা কার্ভ হয়, তাহলে আমি যদি এই পয়েন্টটাকে 0°C বলি আর এই পয়েন্টটাকে 150 বলি, তাহলে কি আমি বলতে পারবো না যে এইটাই মোটামুটি আমার সেফ অপারেটিং রেঞ্জ? কারণ এর মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ দেখা যাচ্ছে, বাট এর আগে কিন্তু জিনিসটা লিনিয়ার ছিল না। বুঝতে পারছো? তো এখান থেকে আমরা রেঞ্জ বের করতে পারবো, একটা ইনস্ট্রুমেন্টের রেঞ্জ বের করতে পারবো। আর 150-এর উপর উঠলে তখন হয়তো আবার সে মানে বেকাতারা হয়ে যায়, মানে আবার তার লিনিয়ার রিলেশনশিপটা থাকে না। আবার এমনও হইতে পারে ওই LM35 অ্যাকচুয়ালি যেই মেটেরিয়াল দিয়ে বানান মানে ম্যানুফ্যাকচারার বানায়, সেটার হয়তো কোনো একটা মেটেরিয়ালের মেল্টিং পয়েন্ট হয়তো ধরো তোমার 200°C এর উপরে। তো এই জন্য 200-কে যেন কোনোভাবেই না করে, টাচ না করে, বা 200-র কাছাকাছি যেন কোনো কোনো সময় না যায়, এই জন্য হচ্ছে কি হয়তো ম্যানুফ্যাকচারার বলে দিচ্ছে যে এটার সেফ অপারেটিং রেঞ্জ হচ্ছে 0 থেকে 150°C পর্যন্ত। ক্লিয়ার সবার? অবশ্যই আছে তোমার। তুমি যদি থার্মোকাপল দিয়ে টেম্পারেচার মানে করো, মেজার করো, তাহলে সেটার রেঞ্জ তো নেগেটিভ, মানে বেশ ভালো নেগেটিভ থেকে বেশ ভালো পজিটিভ, প্রায় 2000-3000°C পর্যন্ত তোমাকে মেজার করে দিতে পারবে। এটা জাস্ট বললাম LM35 এর জন্য আর কি। LM35 নেগেটিভ মেজার করতে পারে না। নেগেটিভের জন্য তোমার থার্মোকাপলই বেস্ট হবে। আমাদের হিট ট্রান্সফার ল্যাবে এরকম থার্মোকাপলের কতগুলা থার্মোমিটার, মানে হিট ট্রান্সফারে তোমাদের করে না এটা থার্মোকাপল? হ্যাঁ, ওগুলাই। হ্যাঁ, ওগুলাতে একটা করে প্রোব থাকে, আর ওই প্রোবের সাথে এন্ড পয়েন্টে একটা হচ্ছে ডিভাইস লাগানো থাকে, ওখানে দেখা যায় আর কি। থার্মোকাপলের মোটামুটি ভালো, অ্যাকুরেসি মোটামুটি ভালো। LM35 বেশ ভালো অ্যাকুরেট, মানে তোমাকে 0 থেকে 150° পর্যন্ত তোমাকে বেশ ভালো অ্যাকুরেসি দিয়ে দিবে। এই জন্য অ্যাকচুয়ালি আমাদের কম্পিউটারের সিপিইউ গুলাতে এই LM35টাই থাকে, সিপিইউ টেম্পারেচার কন্টিনিউয়াসলি মনিটর করার জন্য। ঠিক আছে, এটা একটা সিম্পলি একটা ট্রানজিস্টরের মতো সাইজ, ছোট, মানে এটাকে আরো ছোট করা যায়। এগুলো যে টেক শপ বিড়িতে পাওয়া যায় আর কি। আচ্ছা, স্যার প্রাইস কেমন পড়ে? LM35 এর প্রাইস খুব অল্প, আমার মনে নাই, আমি তো অনেক বছর আগে কিনছিলাম, মানে 100-200 হবে হয়তো, বা আরো কম হইতে পারে, আমি জানি। স্যার থার্মোকাপল স্যার।
থার্মোকাপলের প্রাইস বেশি। থার্মোকাপলের প্রাইস বেশি বলতে তুমি যে প্রোবটা দিয়ে মেজার করবা ওইটার প্রাইস কম, কিন্তু যেটা দিয়ে রিড নিবা, যে ডিভাইসটা দিয়ে রিডিং নিবা ওইটার প্রাইস বেশি। আরডুইনোতে না, কারণ হচ্ছে থার্মোকাপল তোমাকে যেই ভোল্টেজ ডিফারেন্স দিবে, থার্মোকাপল মানে কি দুইটা ডিফারেন্ট মেটাল একসাথে তুমি যদি জোড়া লাগাও, সেই তারপর অন্য এক জায়গায় যদি আরেকটা জোড়া লাগাও, দুইটা ইয়ার মধ্যে তুমি যদি একটা টেম্পারেচার ডিফারেন্স দাও, তাহলে হচ্ছে ওই সার্কিটের মাঝখান দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করবে। এখন এই ভোল্টেজটা এতই কম যেটাকে বেশ ভালো রকমের অ্যাম্পলিফাই করা লাগে, মানে ইন অর্ডার টু গেট সাম রিডেবল ভ্যালু। ঠিক আছে, সো ওই কাজটাই করে হচ্ছে তোমার হ্যান্ডহেল্ড ডিভাইসটা, তো ওইটার দাম অনেক। আমি জানি না, মানে LM35 এর তুলনায় অনেক। LM35 যেরকম তুমি ডিরেক্টলি আরডুইনোতে বসায় মাপতে পারবে, একদম ডিরেক্টলি, কোনো সার্কিট লাগবে না, কিছু লাগবে না। জাস্ট তুমি ইনপুট আউটপুট পিনের মধ্যে ওইটা 3টা পিন থাকে, ওগুলা জাস্ট ঢুকাই দিলে, তুমি হাত দিয়ে ধরলে দেখবে তোমাকে ওই যে আরডুইনোর কনসোলের মধ্যে কন্টিনিউয়াসলি ডিগ্রি সেলসিয়াস রিডিং দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এরর কি তোমরা তো জানোই, নিউমেরিক্যাল যেহেতু করে আসছো, বাট ওই মানে নিউমেরিক্যাল এরর আর এটা হচ্ছে মেজারমেন্ট এরর, দুইটার মধ্যে ডিফারেন্স কি? নিউমেরিক্যাল এরর হচ্ছে আমরা মানে আমরা নিউমেরিক্যাল কোনো প্রবলেম সলভ করে ইটারেশন করে যে এররটা পাইতাম, সেটা হচ্ছে ওই আননোন বা রুটের ট্রু ভ্যালু থেকে কতটুকু ডিফার করে সেটা আমাকে বলতেছে। আর এই এররটা এটা হচ্ছে মেজারমেন্ট এরর, মানে একটা মেজার্ড ভ্যালু এটার ট্রু ভ্যালু থেকে কতটুকু ডিফার করে। আমরা তো অ্যাকচুয়ালি ট্রু ভ্যালুটা কখনো জানি না, বাট যেখানেই কোনো মেজারমেন্ট ইনভলভ সেখানে অবশ্যই কিছু এরর থাকবে, যেটা মানে আমাদের আমাদের মেজার করার জন্য হইতে পারে, বা হচ্ছে গিয়ে ইনস্ট্রুমেন্টের ম্যানুফ্যাকচারের ডিফেক্টের জন্য হইতে পারে, অনেক কিছুর জন্য হইতে পারে। আচ্ছা, এখন এরর হচ্ছে যেমন ধরো র্যান্ডম এরর। র্যান্ডম এরর কি? একটা র্যান্ডম ভ্যারিয়েশন ইন মেজার্ড ভ্যালুস ফাউন্ড ডিউরিং রিপিটেড মেজারমেন্টস অফ এ ভ্যারিয়েবল। আচ্ছা, এখানে অনেকগুলা কথা চলে আসছে। প্রথম কথা যেটা এক্সপ্লেইন করা লাগবে সেটা হচ্ছে রিপিটেড মেজারমেন্ট কি জিনিস। রিপিটেড মেজারমেন্ট অফ এ ভ্যারিয়েবল, একটা ম্যানুফ্যাকচারার যখন কোন একটা মানে মেজারমেন্ট ডিভাইস বানায়, একটা ইনস্ট্রুমেন্ট বানায়, সে হচ্ছে ধরো কেউ যদি থার্মোমিটার বানায়, সে কি করবে, ধরো বরফের মধ্যে বারবার সেই থার্মোমিটারটা দিবে, বারবার চেক করবে আর কি। ঠিক আছে, মানে সেটা তো বারবারই 0 ডিগ্রি হওয়ার কথা, বরফ তো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারই মেল্ট করে। অথবা ধরো মানে সে যদি বয়লিং পয়েন্ট অফ ওয়াটারের এরকম কোন রিজিয়নে গিয়ে থার্মোমিটারটা ধরে, তাকে তো অল টাইম 100 ডিগ্রি সেলসিয়াস শো করার কথা। মানে আমি ধরে নিলাম যে আমি সি লেভেলেই আছি, আমি খুব খুব একটা উপরে যাই নাই, মানে আমার অ্যালটিটিউড ঠিক আছে, এয়ার প্রেসারও আশেপাশে সবকিছু ঠিক আছে, বাট এই রিপিটেড মেজারমেন্ট অফ এ ভ্যারিয়েবল, এটা করতে গিয়ে দেখা যায় কিছু র্যান্ডম ভ্যারিয়েশন চলে আসে, যেটা অ্যাকচুয়ালি প্রেডিক্ট করা যায় না। বা প্রেডিক্ট করা যায় না তাও না, আমরা প্রেডিক্ট করতে চাই না, কারণ তুমি যদি সবকিছু ফিক্স করে দাও, একদম এয়ার প্রেসার থেকে শুরু করে মানে সব ধরনের ভ্যারিয়েশন, হিউমিডিটি, সবকিছু যদি ফিক্স করে দাও, সবগুলা ইনিশিয়াল কন্ডিশন ফিক্স করে দিলে মানে আসলে র্যান্ডম এররটাও রিমুভ করা যাবে, বাট এটা অ্যাকচুয়ালি কখনোই ফিজিবল না, কখনোই সম্ভব না। আচ্ছা, সো র্যান্ডম এরর মানে সরানোর উপায় কি? তোমাকে একই টেস্ট বারবার করতে হবে, সেখান থেকে একটা মিন ভ্যালু নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর কজেস অ্যান অফসেট বিটুইন দ্য মিন ভ্যালু অফ দ্য ডেটা সেট অ্যান্ড ইটস ট্রু ভ্যালু। এটা হচ্ছে ধরো তোমার থার্মোমিটার সবসময় 5 ডিগ্রি সেলসিয়াস বেশি রিডিং দেয়, মানে টেম্পারেচার মেজার করার কথা ধরো 15, অ্যাকচুয়াল মেজার করার কথা 15, সে বলতেছে 20, বা ধরো অ্যাকচুয়াল মেজার করার কথা 15, সে বলতেছে 10। সো তুমি যখন 50 মেজার করবা, সে বলবে 55 বা 45, মানে এরকম একটা অফসেট অলওয়েজ থাকবে। ঠিক আছে, মিন ভ্যালু থেকে এরকম একটা অফসেট সবসময় থাকবে, বুঝতে পারছো? মানে তুমি ধরো একটা থার্মোমিটার নিয়ে কোনো কিছু একটা মাপলা, সেটা টেম্পারেচার আসার কথা ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, তো তুমি যখন প্রথমবার মাপছো, প্রথমবার সে দিছে 55, তারপরের বার সে একই ভ্যালু মানে একই টেম্পারেচার, সে বলতেছে না এটা হচ্ছে 55.5, এর পরের বার বলতেছে না এটা হচ্ছে 54.5। এরকম করে তুমি অনেকগুলা রিডিং নিলা, নিয়ে দেখলা সবই হচ্ছে 55 এর কাছাকাছি, বাট অ্যাকচুয়ালি হওয়ার কথা জাস্ট 50। ঠিক আছে, সো তুমি যেই রিডিং গুলা নিলা, এগুলাকে তুমি যদি করো, মিন করো, মানে এগুলার এভারেজ বের করো, এভারেজ বের করলে দেখবা এর এভারেজ আসছে হচ্ছে 55। তো 55 হচ্ছে 50 থেকে 5 বেশি। সো তুমি যাই মেজার করো
তোমাকে এরকম একটা কন্টিনিউয়াসলি একটা অফসেট সে দিতেই থাকবে। বুঝতে পারছো? স্যার তাহলে এটা তো এটা কি আমাদের জন্য স্যার খারাপ না তাহলে? হ্যাঁ, এটা অবশ্যই খারাপ, এটা তো করতে হবে। কেন তোমরা এই ইন্টারমিডিয়েটে এরকম একটা এক্সপেরিমেন্ট করছিল না, যেখানে আমার এক্স্যাক্টলি মনে নাই, ওই যে ইন্টারে না, কোথায় স্কুলে ভার্নিয়ার ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ক্যালিপার্স এরকম অনেক সময় অফসেট থাকে না। তোমার ধরো তুমি যখন ভার্নিয়ার ক্যালিপার্সের দুইটা করো, ওই যে মানে দুইটা এন্ড পয়েন্ট যখন একসাথে করো, তখন দেখা যায় অনেক সময় জিরো হয় না, মনে নাই? জি স্যার, ক্যালিব্রেট করে নিতে হবে, তোমার হচ্ছে ক্যালকুলেশন টাইমে বাদ দিতে হবে। ভার্নিয়ার ক্যালিপারে কি থাকে, একটা মেইন স্কেল থাকে, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল থাকে। সো যখন দুইটা এন্ড পয়েন্ট, মানে যেই এন্ড পয়েন্ট গুলা দিয়ে তুমি ডিস্টেন্স মেজার করবা, এই দুইটা এন্ড পয়েন্ট যখন তুমি একসাথে লাগাও, তখন মেইন স্কেলের জিরো আর ভার্নিয়ার স্কেলের জিরো একই লাইন বরাবর চলে আসা উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো অনেকদিন ইউজ করা হয়েছে, বা ওই যে স্ক্রু গজ যেটা আর কি, যেটা দিয়ে আরো ফাইনলি মেজার করা যায়, তো ওখানেও জিরো আর জিরো একসাথে হওয়া উচিত, বাট অনেক সময় দেখা যায় একসাথে হয় না। সেই জন্য আমাদের কি করতে হয়, যতটুকু অফসেট হয়ে গেছে ওইটা ইনিশিয়ালি রেকর্ড করে তারপরে ফাইনালি মেজারমেন্ট নিয়ে ওইটুকু অ্যাড বা সাবট্রাক্ট করা হয়, মনে আছে? জি স্যার। So এই টাইপের এরর সব জায়গাতেই, সব ইনস্ট্রুমেন্ট মেজারমেন্ট ডিভাইসেই থাকবে। স্যার থার্মোমিটার এররটা কি জন্য হয়? ভিতরে যে পদার্থটা থাকে ওটা একটু বেশি হয়ে যায়, মানে তাপে একটু বেশি হাইটে ওরে, সেজন্য স্যার? থার্মোমিটারের এরর অনেক কারণে হইতে পারে। প্রথম কারণ হচ্ছে গিয়ে তুমি যেই মানে এনভায়রনমেন্টের মধ্যে রিপিটেড টেস্ট গুলা করতেছো, সেই এনভায়রনমেন্টের এয়ার প্রেসার অলওয়েজ ফিক্স থাকতেছে না, হিউমিডিটি অলওয়েজ ফিক্স থাকতেছে না। তার মানে তুমি যেই জায়গাটা মেজার করতেছো সেই জায়গাটা টেম্পারেচারই অ্যাকচুয়ালি ফ্লাকচুয়েট করতেছে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে, ধরো তোমার ওই জায়গার টেম্পারেচার কমপ্লিটলি ফিক্স, ওইটা চেঞ্জ হবে না, ঠিক আছে, বাট তোমার থার্মোমিটারের ভিতরে ধরো তুমি যদি মার্কারি ইউজ করো, মার্কারির একটা অভ্যাস হচ্ছে সে হচ্ছে গিয়ে লেগে থাকতে চায় আর কি, ঠিক আছে, ভিতরে যেই মানে চিকন যেই পাইপটা থাকে ওইটার মধ্যে দিয়ে তো মার্কারি ওঠানামা করে, ঠিক আছে। সো দেখা যাবে যে তুমি যদি খুব অল্প ভ্যারিয়েশন করো টেম্পারেচারে, সে কিন্তু নামবে না, কারণ সারফেস টেনশনের জন্য সে যেখানে ছিল মোটামুটি ওখানেই থাকবে। সো তুমি দূর থেকে দেখে বুঝতে পারবা না আর কি হচ্ছে। মানে যদি সারফেস টেনশন একদমই না থাকতো মার্কারির, ধরো একদমই নাই, তাইলে হয়তো তুমি আরো অ্যাকুরেট ভ্যালু বের করতে পারতা, ঠিক আছে। সো এগুলো হচ্ছে এই মানে মার্কারি, অ্যালকোহল, এই টাইপের থার্মোমিটারের সমস্যা। আর তুমি যদি ইলেকট্রিক থার্মোমিটারে যাও, থার্মোকাপলের ওই সিস্টেমে যাও, তো সেখানে তুমি অলওয়েজ কখনোই একটা ফিক্সড ভ্যালু পাবা না, ঠিক, ওখানে অলওয়েজ ফ্লাকচুয়েট করবে। ইভেন LM35 ও তুমি যদি ইউজ করো, সেখানে অলওয়েজ ফ্লাকচুয়েট করবে, কারণ ওই জিনিসগুলো তো ইলেকট্রিক। সেখানে তোমার ওই দুইটা জাংশনের মধ্যে সে যেই টেম্পারেচার ডিফারেন্স পাচ্ছে, সেই টেম্পারেচার ডিফারেন্সটা কখনোই ফিক্স থাকবে না, ঠিক আছে। কারণ ধরো থার্মোকাপলে আমরা কি করি, একটা জাংশন দেই যেখানে টেম্পারেচার মেজার করব সেখানে, আরেকটা জাংশন নর্মাল এয়ারে রাখি, ঠিক আছে। সো দুইটার মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হয়, সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো করে, সেখান থেকে একটা ভোল্টেজ পাই, সেই ভোল্টেজকে ক্যালিব্রেশন করে আমরা হচ্ছে একটা মেজারেবল টেম্পারেচার স্কেল বানাই, ঠিক আছে, সেখান থেকে রিডিংটা পাই। এখন তুমি যেই জাংশনটা এয়ারে রাখছো সেটা যে অলওয়েজ একই টেম্পারেচারে আছে এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না, কারণ যেই জাংশনটা এয়ারে রাখছো সেখানে এয়ার প্রেসার কমতেছে, হিউমিডিটি কমতেছে, বাড়তেছে, টেম্পারেচার একটু ফ্লাকচুয়েট করতেছে। সো অলওয়েজ এরকম একটা থাকবেই, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, আনসার্টেনিটি কি? স্যার কোনো কিছু একটা মেজার করছি, একটা ভ্যালু আসছে, বাট মানে এরকম একটা সিচুয়েশন যে সেই ভ্যালুটা এত কম বা বেশি হইতে পারে, এই ঘটনাটাকে আনসার্টেনিটি বলে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে গিয়ে এরকম সেন্সর নিয়ে কাজ করছো, বা রেজিস্টার নিয়ে কাজ করছো, বা এরকম ইলেকট্রিক ডিভাইস নিয়ে কাজ করছো, সেখানে দেখবা আহ, ধরো যেমন মনে করো এটা যদি একটা ভোল্টেজ মেজারিং ডিভাইস হয়, এগুলাকে জানি কি বলে, ভোল্ট মিটার বলে নাকি? ভোল্ট মিটার স্যার। আর কারেন্ট হচ্ছে অ্যামিটার, আর দুইটাকে একসাথে থাকলে কি বলে? মাল্টিমিটার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। সো একটা ভোল্টেজ মেজারিং ডিভাইসের গায়ে মনে করো লেখা আছে যে এটার ভোল্টেজ হচ্ছে, মানে ধরো তুমি একটা ভোল্টেজ মাপলা আর কি, ঠিক আছে। তো সে তোমাকে রিডিং দিচ্ছে এরকম 5.32 প্লাস মাইনাস 0.005, ঠিক আছে। এর মানে হচ্ছে সে যেই ভোল্টেজ ডিফারেন্সটা মেজার করতেছে এটার ভ্যালু হচ্ছে 5.32
এর থেকে 0.005 বেশিও হইতে পারে, কমও হইতে পারে, ঠিক আছে? এইটুকু হচ্ছে তার আনসার্টেনিটি। এখন এটা ম্যানুফ্যাকচারার কিভাবে বের করলো, মানে যে অ্যাকচুয়ালি ডিভাইসটা বানাচ্ছে সে কিভাবে বের করলো? মানে আনসার্টেনিটি যে সবসময় মোটামুটি প্লাস মাইনাস এইটুকু 0.005 হবে, এটা কিভাবে বের করলো? স্যার বারবার এরকম 5% ডেভিয়েট কুইন্টিটেটিভ করতেছিল। এক্সপেরিমেন্ট করে স্যার। হ্যাঁ, সো বারবার এক্সপেরিমেন্ট করে দেখছে যে মানে সে তো কন্টিনিউয়াসলি এগুলা এক্সপেরিমেন্ট করে একটা রেজাল্ট বানায়, ডেটা শিট বানায়, তারপরেই তো ডিভাইসটা ফাইনালি প্রোডাকশন লাইনে দিয়ে দিচ্ছে, এর আগে তো দেয় নাই। সো সে জানে কোন টেম্পারেচারে বা কোন ভোল্টেজে কিরকম ডেভিয়েশন হবে। সো সে যখন মেজারমেন্ট করছে বা এক্সপেরিমেন্ট করছে, সে দেখছে যে 5 ভোল্টের কাছাকাছি কেউ যখন মেজার করে তখন মোটামুটি এই রেঞ্জের একটা আনসার্টেনিটি পাওয়া যায়। মানে কখনো হয়তো 5.005 দেয়, কখনো হয়তো 5.004 দেয়, কখনো হয়তো 5.003 দেয়, আবার কখনো হয়তো তোমার 4.997 দেয়, ঠিক আছে? এই টাইপের ভ্যারিয়েশন সে যখন জিনিসটা বানাচ্ছিল বা যখন জিনিসটা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ছিল, সে তখন দেখছে যে মানে ম্যানুফ্যাকচারার তখন দেখছে যে এখানে অলওয়েজ একটা এরকম আনসার্টেনিটি পাওয়া যায়। এই জন্য সে যখন ডিভাইসটা প্রোডাকশনে দিয়ে দিচ্ছে তখন আউটপুটটা এমন ভাবে দিচ্ছে যেন ইউজারকে সে বুঝায় বলে যে এইটা হচ্ছে তোমার মেজার্ড ভ্যালু, আর এই ডিভাইসটা অলওয়েজ এই রেঞ্জের মধ্যে এরকম একটা ডেভিয়েশন দেয়, ঠিক আছে? সো এইটুকু হচ্ছে আনসার্টেনিটি। বুঝতে পারছো? ক্লিয়ার সবার? স্যার আচ্ছা, এবার কিছু এরর দেখি। প্রথমটা হচ্ছে হিস্টেরেসিস এরর। এটার নাম কেউ শুনছো? স্যার হিস্টেরিসিস লুপ শুনছি স্যার। হিস্টেরেসিস লুপ তো অ্যাকচুয়ালি পরের জিনিস, মানে তো এররটা কি? আচ্ছা, এখানে দুইটা জিনিস আগে বুঝতে হবে। একটা হচ্ছে আপস্কেল, আচ্ছা একটা জিনিস আগে বুঝতে হবে, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল টেস্ট। তারপর বুঝতে হবে আপস্কেল সিকোয়েন্সিয়াল টেস্ট, তারপর বুঝতে হবে ডাউন স্কেল সিকোয়েন্সিয়াল টেস্ট। আচ্ছা, সিকোয়েন্সিয়াল টেস্ট কি? ধরো থার্মোমিটার দিয়ে এক্সপ্লেইন করি। তুমি ধরো বাজার থেকে একটা থার্মোমিটার কিনে আনলা, তারপরে তুমি ধরো কয়েকটা এক্সপেরিমেন্ট করলা। তুমি ফার্স্টে 0°C টেম্পারেচার দিয়ে শুরু করলা, তারপরে 1-এ গেলা, তারপর 2-তে গেলা, তারপর 3-তে গেলা। এরকম করে তুমি 100°C এর জন্য 100টা মেজার করলা আর কি, মানে 100টা টেম্পারেচার তোমার থার্মোমিটারে মেজার করলা। বুঝতে পারছো? সেগুলাকে প্লট করলে তুমি ধরো এরকম একটা লাইন পাচ্ছ। অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন হওয়ার কথা, সবই স্ট্রেট লাইন হওয়ার কথা, বাট তুমি ধরো যে এরকম একটা প্লট পাচ্ছ, ঠিক আছে, পয়েন্ট করার পর। তুমি 0 থেকে সিকোয়েন্সিয়ালি 1°C করে বাড়ায় বাড়ায় তুমি 100 পর্যন্ত গেলা, এবং প্রত্যেকটার জন্য তুমি এরকম একটা কার্ভ পাইলা, ঠিক আছে? সেটা হচ্ছে আপস্কেল সিকোয়েন্সিয়াল টেস্ট। সিকোয়েন্সিয়াল টেস্ট মানে কি? তুমি যে 0-র পরে 1 মেজার করতেছো, তারপর 2° মেজার করতেছো, তারপর 3 মেজার করতেছো, 4 মেজার করতেছো, এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল টেস্ট, ঠিক আছে? মানে র্যান্ডম কিছু করতেছো না, 0-র পর 50, এরপর 40, এরপর 30, এরপর 95, এরকম র্যান্ডম কিছু করতেছো না, তুমি একটা সিকোয়েন্সিয়াল টেস্ট করতেছো। সিকোয়েন্সিয়াল টেস্টে তুমি তুমি কিন্তু জানো তুমি কি মেজার করতেছো, এগুলা কিন্তু সব নোন। মানে এরর অ্যানালাইসিস করার সময় কিন্তু আমরা সব নোন ভ্যালু দিয়েই এরর অ্যানালাইসিস করি। তো তুমি কিন্তু জানো তুমি যেটা মেজার করতেছো সেটার অ্যাকচুয়াল ভ্যালু কত। তুমি যখন 0°C মেজার করতেছো তুমি জানো এর ভ্যালু হচ্ছে 0। তুমি যখন 40°C মেজার করতেছো তুমি জানো এর ভ্যালু হচ্ছে 40। বাট তুমি মেজার করার সময় দেখলা 0°টা ঠিকই আছে, 40° যখন মেজার করতেছো তখন সে দিচ্ছে হয়তো 39 বা 38, কিছু একটা এরকম কিছু একটা দিচ্ছে। এটা হচ্ছে আপস্কেল সিকোয়েন্সিয়াল টেস্টের সময়, ঠিক আছে? সো এই লাইনটা মানে মিনিং বুঝতে পারছো সবাই? কন্টিনিউয়াসলি ভ্যালু বাড়াচ্ছে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি তুমি ইনপুট ভ্যালুটা বাড়াচ্ছ। মানে তুমি ধরো তুমি যদি টেম্পারেচার মেজার করতে চাও, তোমার কাছে মনে করো তোমার সামনে ধরো 100টা প্লেট আছে, কথার কথা। সেই 100টা প্লেটের প্রত্যেকটা টেম্পারেচার হচ্ছে ডিফারেন্ট। একদম প্রথম প্লেটটা হচ্ছে 0°C, সে কন্টিনিউয়াসলি 0-তেই থাকে, একদম ফিক্সড, এটা তুমি জানো। তারপরের প্লেটটা হচ্ছে 1°C, এটাও কন্টিনিউয়াসলি 1-এ থাকে। তারপরেরটা 2, তারপরটা 3, তারপরটা 4, এরকম করে 100 পর্যন্ত তোমার কাছে মনে করো ছোট ছোট 100টা প্লেট আছে। এরা টেম্পারেচার অলওয়েজ মেনটেন করে, মানে কখনোই এদের ভ্যারিয়েশন হয় না। তুমি বাজার থেকে একটা থার্মোমিটার কিনে প্রথমে 0-তে রাখলা, সে দেখাইলো 0। তারপর 1-এ রাখলা, সে মনে করো 1 থেকে খুব কম দেখাইলো, মানে ধরো
0.997, এটা যদিও বাজারে থার্মোমিটারে পাবা না, ধরো দেখাইলো, তারপরে 2 তে রাখলা, সে একটু আরেকটু কম দেখাইলো, যেখানে 2 দেখানোর কথা সেখানে হয়তো 1.995 দেখাইলো। এরকম করে তুমি যখন 40 তে আসলা, সে দেখাইলো 38, অনেক নেমে গেছে কিন্তু। তারপর তুমি যখন এরকম করে 100 এ গেলা, সে আবার দেখাইলো তখন 100। মানে সিকোয়েন্সিয়াল টেস্টের সময় মাঝখানে হচ্ছে গিয়ে তার এরকম একটা নিচে নেমে গেছে আর কি, ঠিক আছে? মানে ভ্যালুগুলা সে অলওয়েজ রিডিউস ভ্যালু হিসেবে শো করতেছে। এরপর 100 এ উঠানোর পরে এবার তুমি কি করলা, এবার তুমি ডাউন স্কেল সিকোয়েন্সিয়াল টেস্ট করলা, বুঝতে পারছো? সো ডাউন স্কেল মানে কি হবে, তুমি ওই 100 থেকে শুরু করে এরপর 99 কমাতে মাপবা, থাকবে। এরপরে 98 মাপবা, এরপর 97, 96, 95 এরকম করে মাপতে থাকবা। দেখবা তোমার যেখানে হয়তো 60 পাওয়ার কথা ছিল, বা যেখানে ধরো 40 পাওয়ার কথা ছিল আগের মতোই, সেখানে তুমি পাচ্ছ 42, ঠিক আছে? মানে আপস্কেল সিকোয়েন্সিয়াল টেস্টের সময় তুমি যেই প্লেটের উপর ধরে 40 পাওয়ার কথা, বাট পাইছো হচ্ছে 38, ডাউন স্কেল সিকোয়েন্সিয়ালের সময় ওই একই প্লেটে গিয়ে তুমি পাচ্ছ 42, বুঝতে পারছো? ইয়েস স্যার। এটা হচ্ছে এই যে এই আপস্কেল আর ডাউন স্কেল সিকোয়েন্সিয়াল টেস্টের জন্য যেই এররটা পাওয়া যায়, এটা হচ্ছে হিস্টেরেসিস এরর। এটা যেমন আমি যদি দিয়ে এক্সপ্লেইন করি, থার্মোমিটার দিয়ে এক্সপ্লেইন করি, থার্মোমিটারে কি হয়, একটা সিলিন্ডার থাকে ছোট, এর মাঝখান দিয়ে কোনো একটা ফ্লুইড উঠানামা করে, ঠিক আছে? ধরো একটা মার্কারি উঠানামা করতেছে, তুমি যদি সিকোয়েন্সিয়ালি মার্কারির হাইটটাকে চেঞ্জ করো, ধরো সিকোয়েন্সিয়ালি মার্কারির হাইটটা তুমি একদম 0 থেকে 100 পর্যন্ত নিচ্ছ, ঠিক আছে? তো ফ্রিকশনের জন্য সে কি একটু আস্তে আস্তে যাবে না? মানে একটা ফ্রিকশন তো থাকবেই অলওয়েজ, সিলিন্ডার তো একটা ফ্রিকশন তাকে দিবেই, সেখানেও কিন্তু নো স্লিপ কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে। তো সিলিন্ডার একটা ফ্রিকশন দিয়ে ওইটাকে আটকে রাখবে না, স্যার বুঝতে পারছো? তো তুমি 0 থেকে শুরু করে ধরো কন্টিনিউয়াসলি মেজার করতে করতে 100 এ গেলা, ঠিক আছে? তো ওই মানে সিলিন্ডারটা ওই মার্কারিটাকে তো আটকে রাখতে যাবে, সে তো ফ্রিকশন দিয়ে তাকে আটকে রাখতে যাবে। তো এই জন্য তুমি মানে আপস্কেল সিকোয়েন্সিয়াল টেস্টের সময় একটু কম ভ্যালু পাবা। আবার যখন 100 এ নিয়ে কিছুক্ষণ রেখে দিবা, সে তখন কি করবে, ওই ফ্রিকশনটা আস্তে আস্তে ওভারকাম করে করে 100 এ গিয়ে ফিক্স হয়ে যাবে। তো 100 এ মনে করে ফিক্স হয়ে গেল। এবার তুমি ডাউন স্কেল সিকোয়েন্সিয়াল টেস্ট করতে চাও, তখনও কি হবে, উল্টা দিকে একটা ফ্রিকশন অ্যাপ্লাই করবে। সো মার্কারির হাইটটা যেখানে মানে লিনিয়ারলি কমার কথা ছিল, এই সারফেস ফ্রিকশনের জন্য, সিলিন্ডারের সারফেসের ফ্রিকশনের জন্য সে দেখা যাবে কি লিনিয়ারলি না কমে এরকম করে এরকম একটা কার্ভ ফলো করে কমতেছে, বুঝতে পারছো? তো এই জন্য আপস্কেল সিকোয়েন্সিয়াল টেস্টে তুমি যেটা পাওয়ার কথা ছিল 40 ডিগ্রি, তুমি পাচ্ছ 38। আবার একই জায়গায় তুমি যখন ডাউন স্কেল সিকোয়েন্সিয়াল টেস্ট করতেছো, যেটা পাওয়ার কথা ছিল 40, সেটা পাচ্ছ তুমি 42। সো এরকম একটা এরর আমাদের থাকবে সিকোয়েন্সিয়াল টেস্টের সময়। তো এই এররটা রিডিউস করার ওয়ে হচ্ছে অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল টেস্ট বাদ দেওয়া। মানে তুমি যখন মেজারমেন্ট করবা, এমন ভাবে মেজারমেন্ট করবা যেন এর মধ্যে কোনো সিকোয়েন্স না থাকে, র্যান্ডমলি মেজারমেন্ট করবা আর কি। এটা সবসময় হয় না, বাট এটা মানে চেষ্টা করা হয়। আচ্ছা, তোমরা যে ইন্টারে স্ক্রু গজ নিয়ে করে আসছো, এক্সপেরিমেন্ট করে আসছো, সেখানে এই টাইপের একটা এরর ছিল না, মনে পড়ে? বলো, সেখানে এই টাইপের একটা এরর ছিল, মনে পড়ে? স্ক্রু গজের মধ্যে স্পেসিফিক্যালি কে বলতে পারবা? মনে নেই স্যার। আচ্ছা, স্ক্রু গজের মধ্যে কি থাকে এটা মনে আছে? স্ক্রু গজের মধ্যে ভার্নিয়ার স্কেল আসবে কোথা থেকে? স্ক্রু গজ হচ্ছে ওই যে একটা স্ক্রু এর মতো থাকে, ওটা ঘুরায় ঘুরায় তোমার অ্যাকচুয়ালি ইয়াটা স্যার মাপা। ওই রাউন্ড স্কেলে একটা এরর থাকে স্যার। রাউন্ড স্কেলে অনেকগুলো এররই থাকে, এর মধ্যে একটা এরর হচ্ছে এই এরর। জিরো এরর। মনে করো তুমি স্ক্রু গজটা একদম 0-তে নিলা, ঠিক আছে? তারপরে এটাকে তুমি যখন ঘুরাবা, তুমি হচ্ছে মানে পিছন দিকে টান দিয়ে ঘুরাইলা, তখন এক ধরনের রিডিং দিবে। আবার তুমি যদি সামনের দিকে ফোর্স দিয়ে ঘুরাও, তখন আরেক ধরনের রিডিং দিবে। এর কারণ কি? আমার ওয়াকমটা থাকলে, ওই পেনটা থাকলে দেখাতে পারতাম।
আচ্ছা দাঁড়াও একটু। আচ্ছা, সো এই যে এই জিনিসটার কথা চিন্তা করো, এটা হচ্ছে আমাদের মেইন স্কেল, আর এটা হচ্ছে আমাদের এটাকে আমরা ঘুরায় ঘুরায় হচ্ছে এই মেইন। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো এটা যদি আমাদের ভার্নিয়ার ইয়েটা হয়, সরি স্ক্রু গজটা হয়, তোমার ধরো এই জিনিসটাকে আমরা ঘুরায় ঘুরায় কি মেইন স্কেলের উপর দিয়ে ওঠানামা করি না, করাই না, মনে আছে? জি স্যার। আচ্ছা, এখন ধরো তুমি আহ, তুমি ধরো এই ইয়াটাকে এই এন্ডটাকে একদম এই এন্ডে নিয়ে আসলা, ঠিক আছে? ধরো দেখলা 0 আর 0 কম না, একটু এরর থাকে, ধরো তোমার 0 আর 0, 0 আর এই 0 কমপ্লিটলি ম্যাচ করে ফেলছে। তো এখন তুমি যখন ঘুরাবা, তুমি দুই ভাবে ঘুরাইতে পারো। একটা হচ্ছে এইদিকে ফোর্স দিয়ে ঘুরানো, মানে ধরো ওই যে তোমার কিভাবে দেখাই, এইদিকে ফোর্স দিয়ে ঘুরানো, এটা একটা ওয়ে, মানে স্ক্রুটাকে যে তুমি ঘুরাবা, একটা হচ্ছে এইদিকে ফোর্স দিয়ে ঘুরাইতে পারো, আর একটা হচ্ছে উল্টা দিকে ফোর্স দিয়ে ঘুরাইতে পারো। দুই ভাবে ঘুরাইলে তুমি দেখবা ডিফারেন্ট রিডিং পাচ্ছ। এর কারণ কি? প্রবলেমটা বুঝতে পারছো? স্যার আপ স্কেল ডাউন স্কেলের জন্য। না, এটা অনেক মানে আপ স্কেল ডাউন স্কেল ওইভাবে না, একটু ডিফারেন্ট। মানে এখানে এই স্পেসিফিক ইনস্ট্রুমেন্টের জন্য কেন এরকম হয়? আচ্ছা, এটা বলো, একটা স্ক্রু কিভাবে কাজ করে? তার কিছু গ্রুভ থাকে, সো ওই গ্রুভটা হচ্ছে আরেকটা অন্য কিছু মধ্যে একই সেম গ্রুভটাই থাকে, ওই গ্রুভের মাঝখান দিয়ে যাওয়া আসা করে না? স্যার তো এখন, আচ্ছা আমি আম, এই এখন আর চ্যাট বক্সে লেখার দরকার নাই, আমি মানে ইয়া দিয়ে, এই মাউস দিয়ে একে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা ধরো আহ এটা হচ্ছে এরকম, এরকম ধরো, এরকম হচ্ছে তোমার গ্রুভ গুলা, ঠিক আছে? মানে ওই স্ক্রুটা যেই ইয়ার মাঝখান দিয়ে যাচ্ছে, যেই আহ, মানে ধরো এই যে এই স্ক্রু এর মধ্যে তো একটা ইন্টারনাল গ্রুভ থাকবে, আর এই স্লিভের উপরে আরেকটা এক্সটার্নাল গ্রুভ থাকবে, তাই না? দুইটা গ্রুভ একসাথে হইতো পুরো স্ক্রু স্ক্রু গজটা হয়, মানে নর্মাল স্ক্রু এর কথা চিন্তা করো। তো সেখানে যেটা হবে, ধরো এটা হচ্ছে স্ক্রু এর গ্রুভ গুলা, আর এটা হচ্ছে স্লিভের গ্রুভ গুলা, ধরো বুঝতে পারছো? তো তুমি যদি এই দিকে প্রেসার দিয়ে স্ক্রুটাকে ঘুরাইতে থাকো, তখন যেটা হবে সেটা হচ্ছে এই টিথ গুলা এগুলার সাথে লেগে যাবে, বুঝতে পারছো? এই যে এখানে চলে আসবে আর কি। সেটা অন্য কালার দিয়ে দেখে, তখন এই টিথ গুলা অ্যাকচুয়ালি এখানে চলে আসবে, মানে এটার সাথে একদম লেগে যাবে, উপরেরটার সাথে একদম লেগে যাবে, ঠিক আছে? তখন তুমি এক ধরনের রিডিং পাবা। আবার তুমি যদি করো, তখন হচ্ছে এই টিথ গুলা মাঝখানে বা এই সাইডে না থেকে সে হচ্ছে এখানে এসে লেগে যাবে। ডিফারেন্সটা বুঝতে পারছো? বুঝা গেছে? স্যার। So, তখন কি তুমি ডিফারেন্ট রিডিং পাবা না?
ইয়েস স্যার। নর্মাল একটা বড় একটা স্ক্রু এর কথা চিন্তা করো, ঠিক আছে, স্ক্রু আর নাট। তুমি যখন দুইটাকে মানে একটা আরেকটার মাঝখান দিয়ে ঘুরাইতে থাকো, তখন দেখো না যে আহ, একটা স্পেসিফিক জায়গায় রাখলেও একটু মুভ করা যায়। স্যার বুঝো নাই? এই যে মনে করো যে সিম্পল এই এই জিনিসটার কথা চিন্তা করো, এই অবস্থায় রাখলেও তুমি কি এটাকে একটু সামান্য একটু মুভ করতে পারবা না? পারবো স্যার। কেন পারবা? বলো কেন পারবা? স্যার একটা গ্রুপ সার্টেন হচ্ছে অ্যামাউন্ট পর্যন্ত না ঘুরাইলে গ্রুপটা সামনের দিকে আগাবে না স্যার। না না না, তুমি মনে করো এই নাটটাকে এখানেই রাখলা, তারপর স্ক্রুটাকে এখানেই রাখলা, এই অবস্থায় তুমি মনে করো কিচ্ছু ঘোরাচ্ছ না, এই অবস্থায় কি এইটা লিনিয়ারলি একটু ডানে বামে মুভ করবে না, করাইতে পারবে না? গ্রুপের মধ্যেকার স্পেসের জন্য স্যার, দুইটা গ্রুপের মধ্যে যে হ্যাঁ, স্পেস থাকে। দুইটা গ্রুপের মাঝখানে যে স্পেসিংটা থাকে সেটার জন্য তুমি একটু ঘুরাইতে পারবা। তো এই জন্য তুমি যখন স্ক্রু গজ নিয়ে কাজ করতেছো, ওই স্পেসিংটার জন্য তুমি যদি এই দিকে প্রেসার দিয়ে মেজার করতে থাকো অল টাইম, তখন এক ধরনের রিডিং পাবা। আবার তুমি যদি উল্টা দিকে টান দিয়ে মেজার করতে থাকো, তখন আরেক ধরনের মানে রিডিং পাবা আর কি। এই জন্য তোমাদের মনে আছে নাকি আমি জানি না, তোমরা যখন স্ক্রু গজ দিয়ে কোনো কিছু লেন্থ মাপতা, তোমাদের বলা হইতো যে অলওয়েজ মানে ফোর্স দিয়ে, মানে এই দিকে ফোর্স দিয়ে মেজার করবা অলওয়েজ। আর কেউ যদি এইদিকে টান দিয়ে মেজার করে, সে যেন অলওয়েজ ওইদিকে টান দিয়ে মেজার করে। বুঝতে পারছো? কারণ নাইলে তো এই জিনিসটা কনফ্লিক্ট করবে। স্যার এররটাকে এতই সিগনিফিকেন্ট? হ্যাঁ, এররটা সিগনিফিকেন্ট কারণ হচ্ছে তুমি স্ক্রু গজ দিয়ে তো আর 10 মিটার ডিস্টেন্স মাপবা না, তুমি মাপবা হচ্ছে ধরো 5.5 মিলিমিটার বা 5.54 মিলিমিটার। সো মিলিমিটারেরও কম রেঞ্জের মধ্যে তুমি মাপছো। সো এই জন্য এটা অনেক বেশ ভালোই সিগনিফিকেন্ট, কারণ এগুলা দিয়ে তো আমরা অনেক ফাইন মেজারমেন্ট করি। আচ্ছা যাই হোক, তো সেখানেও এরকম একটা এরর পাওয়া যায় ওই গ্রুভের স্পেসিং এর জন্য। তুমি যদি ধরো আপ স্কেলে তুমি যখন মেজার করলা, তুমি ধরো স্ক্রু গজের স্ক্রুটা টান দিয়ে মেজার করলা, তখন তুমি এক ধরনেরই পাবা। আবার তুমি যখন ডাউন স্কেলে মেজার করলা, তখন ধরো এটাকে ফোর্স দিয়ে ভিতরে ঢুকায় তারপরে তুমি ঘুরাইতে থাকলা, তখন হচ্ছে এরকম একটা ডিফারেন্স পাবা। ঠিক আছে, সো একই লেন্থের জন্য দেখা যাবে যে তুমি যখন সামনের দিকে টান দিয়ে ঘুরাইতে ঘুরাইতে যেই লেন্থটা পাচ্ছ, আহ, সেই ডাউন স্কেল টেস্টের জন্য তুমি যখন ভিতরের দিকে ফোর্স দিয়ে ঘুরাইতে ঘুরাইতে ওই লেন্সটা মেজার করতে যাচ্ছ, দুইটার মধ্যে একটা ডিফারেন্স আসবে এবং সেটাই হচ্ছে হিস্টেরেসিস এরর। বুঝতে পারছো? লিনিয়ারিটি এরর, এটা অলরেডি তোমরা মানে জানো কি, আহ, একটা ইনস্ট্রুমেন্ট সিস্টেমের ইনপুট আর আউটপুট ভ্যালুর মধ্যে বা একটা রিলেশন থাকে, সেটা মোস্ট অফ দ্য কেসেস লিনিয়ার হয় বা লিনিয়ার রাখারই চেষ্টা করা হয় আর কি। মানে ইনস্ট্রুমেন্ট ডিভাইস গুলা, মেজারমেন্ট ডিভাইস গুলা এমন ভাবে বানানো হয় বা এমন ভাবে ক্যালিব্রেট করা হয় বা এমন ভাবেই মানে মেকানিজমটা এমনই থাকে যেন ইনপুট ভ্যালু আর আউটপুট ভ্যালুর মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকে। ঠিক আছে, সেটা হইতে পারে টেম্পারেচারের সাথে মার্কারির হাইটের রিলেশন, সেটা হইতে পারে টেম্পারেচারের সাথে ভোল্টেজ ডিফারেন্সের রিলেশন, সেটা অন্য কিছু হইতে পারে, এরকম আর কি। সো একটা লিনিয়ার রিলেশনশিপ রাখার চেষ্টা করা হয়, মানে ইন থিওরি লিনিয়ার রিলেশনশিপ থাকবে, বাট প্র্যাকটিক্যালি যখন মেজার করা হয় তখন দেখা যায় যে আসলে লিনিয়ার থাকে না, একটু স্ক্যাটার্ড হয়ে যায়। সো মানে এই যে এই স্ট্রেট লাইনটা হচ্ছে পাওয়ার কথা ছিল, বাট তুমি যখন প্লট করছো, মানে অ্যাকচুয়ালি ডাটা নিয়ে প্লট করছো, এক্সপেরিমেন্ট করে প্লট করছো, তখন দেখা গেছে তুমি ধরো এই যে সাদা পয়েন্ট গুলা, মানে স্কোয়ার পয়েন্ট গুলা পাচ্ছ, সেগুলাকে কানেক্ট করলে, একটা বেস্ট ফিট লাইন দিয়ে কানেক্ট করলেও দেখতেছো তুমি তোমার স্ট্রেট লাইন আসতেছে না। ঠিক আছে, সো এটা হচ্ছে লিনিয়ারিটি এরর। বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে সেন্সিটিভিটি এরর, এটা কি হবে? বলো এটা কি হবে? তো গ্রাফ দেখি বোঝা যাচ্ছে। জি স্যার, আমাদের সেন্সিটিভিটি স্লোপ মানে যেরকম হওয়ার কথা, সেটা তার থেকে হয়তো একটু কম খারাপ বা একটু বেশি খারাপ হয়েছে। হ্যাঁ, সো এটাও যদি থার্মোমিটার দিয়ে আমি এক্সপ্লেইন করি, তাহলে কি হবে?
তোমার 0 ডিগ্রিতে তোমাকে থার্মোমিটার 0ই দিচ্ছে ধরো, ঠিক আছে, 0তে কোনো সমস্যা করতেছে না। বাট 90 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে তোমাকে ধরো দিচ্ছে 100, আবার 40তে বা 50তে গিয়ে তোমাকে দিচ্ছে ধরো 55। সো 0তে 0ই দিচ্ছে, 45-এ 50 দিচ্ছে, 90-তে 100 দিচ্ছে। ডিফারেন্সটা বুঝতে পারছো? দেখো 0তে 0, 45-এ দিচ্ছে 5 বেশি, 5 বেশি মানে হচ্ছে 50, 90-তে গিয়ে দিচ্ছে 10 বেশি মানে 100। সো এইটা যদি আমাদের এইটা যদি আমাদের কারেক্ট কার্ভটা হয়, মানে নমিনাল কার্ভটা হয় বা অ্যাকচুয়াল কার্ভটা হয়, আমার থার্মোমিটার এরকম একটা কার্ভ দিচ্ছে, মানে এখানে সেন্সিটিভিটিটাই বেশি। কোনোভাবে কোনো এক মানে বিয়ের জন্য ঝামেলার জন্য এই ডিভাইসের বা এই থার্মোমিটারের সেন্সিটিভিটিটাই বেশি, মানে সে একটু বেশি সেন্সিটিভ, ঠিক আছে। যেখানে 0 পাওয়ার কথা সেখানে সে 0ই পাচ্ছে, মানে এই যে 0 পয়েন্টটা এখানে কোনো সমস্যা করে না, এটা ফিক্স, এটাতে ঝামেলা হয় না, ঠিক আছে। এটা একটু মনে রাখো, 0 ইন্টারসেপ্ট রিমেইনস ফিক্সড, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে সে 0ই দিচ্ছে। কিন্তু যেখানে 45 ডিগ্রি সেলসিয়াস পাওয়ার কথা, ধরো ওই যে এখানে 45 পাওয়ার কথা, এখানে সে দিচ্ছে মনে করো 5 ডিগ্রি সেলসিয়াস বেশি, ঠিক আছে। যেখানে 100 পাওয়ার কথা সেখানে সে দিচ্ছে, সরি, যেখানে 90 পাওয়ার কথা সেখানে সে দিচ্ছে 110 বেশি। সো 0-র জন্য সেম, 45-এর জন্য 5 বেশি, 90-এর জন্য 10 বেশি। সো তুমি ওই 0, 50 আর 100 কানেক্ট করলে এরকম একটা লাইন পাবা। আর তোমার অ্যাকচুয়ালি যেটা পাওয়ার কথা ছিল 0, 45 আর 90 কানেক্ট করলে এই লাইনটা পাবা। তো এই দুইটা লাইনের মাঝখানে যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে সেন্সিটিভিটি এরর। আবার ধরো আরেকটা থার্মোমিটার, ওইটা মনে করো কম সেন্সিটিভ, ঠিক আছে, সেও কিন্তু 0তে 0ই দেয়, 0তে কারো কোনো সমস্যা নাই। কিন্তু যখন 45 মেজার করার কথা সে দিচ্ছে 40, আবার যখন 90 মেজার করার কথা সে দিচ্ছে 80। সো এখানে ডিফারেন্স আগেরটার মতোই, বাট রিভার্স সাইডে, ঠিক আছে। সো 0তে সেম, 45-এ 5 কম দিচ্ছে, 40 দিচ্ছে, আর 90-তে হচ্ছে 10 কম দিচ্ছে, সো 80 দিচ্ছে। সো এই 0, 35, সরি 40 আর হচ্ছে 80 তুমি যদি অ্যাড করো এরকম একটা লাইন পাবা। আর তোমার অ্যাকচুয়াল লাইনটা কিসের কিসের হবে, 0, 45 আর 90, সো এরকম একটা লাইন পাবা। দুইটার মাঝখানে যে ডিফারেন্স, এটাই হচ্ছে সেন্সিটিভিটি এরর। ক্লিয়ার? ইয়াস স্যার। আচ্ছা, এরপর হচ্ছে জিরো শিফট এরর। এটা কি? এটা হচ্ছে মনে করো, মানে আগেরটাতে যেরকম আমাদের 0 ইন্টারসেপ্টটা ফিক্স ছিল, মানে 0তে সে একই রিডিং দিত, তুমি যত হাইতে যেতা, মানে যত বেশি টেম্পারেচারে যেতা, তখন হচ্ছে তার রিডিং উল্টাপাল্টা হয়ে যেত আর কি। বা সেটারও একটা মানে একটা এরকম একটা স্লোপ ছিল, বা সেটারও একটা মানে মেজারমেন্ট ক্রাইটেরিয়া ছিল, মানে সে উল্টাপাল্টা ভ্যালু দিত না কিন্তু, ঠিক আছে। সে কিন্তু 0তে 0ই দিত, 40-তে দিত 45, আর 90-তে দিত 100, মানে তার সেন্সিটিভিটি যে বেশি এটাও কিন্তু প্রেডিক্টেবল, ঠিক আছে। তার তার যে স্ট্যাটিক সেন্সিটিভিটি কার্ভ, ওইটাও কিন্তু একটা লিনিয়ার লাইন, মানে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। বাট সেই কার্ভের সেন্সিটিভিটিটা বেশি, মানে স্ট্যাটিক সেন্সিটিভিটি বেশি। এই লাইনের স্লোপ যদি 45 ডিগ্রি হয়, এই লাইনের স্লোপ হচ্ছে মনে করো 50 ডিগ্রি, এই লাইনের স্লোপ হচ্ছে মনে করো 40 ডিগ্রি, কথার কথা আর কি, ঠিক আছে। বাট সবগুলো লাইনে কিন্তু স্ট্রেট, এবং সবগুলো লাইনে কিন্তু 0তে ইন্টারসেপ্ট করতেছে, জাস্ট ডিফারেন্স হচ্ছে এদের সেন্সিটিভিটি। এইটা হচ্ছে একদম 45 নমিনাল, এটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কম, বাট সবগুলো লাইনে কিন্তু স্ট্রেট। সো এটার সাথে কিন্তু লিনিয়ারিটি এরর ডিফারেন্স আছে। এখানে তুমি যেই কার্ভটা পাও সেটা অ্যাকচুয়ালি লিনিয়ার লাইনই না, ঠিক আছে। আর এখানে তুমি যেই কার্ভগুলো পাও সবগুলাই লিনিয়ার লাইন, বুঝতে পারছো? আর জিরো শিফট এররে যেটা হয়, 0 ইন্টারসেপ্টটাই চেঞ্জ হয়ে যায়, মানে এখানে যে ডিফারেন্সটা পাওয়া যায় সেটা সব রেঞ্জেই সেম। তুমি 0 মেজার করলে, ধরো এখানে 0 পাওয়ার কথা, তুমি পাচ্ছ হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। তোমার এখানে 45 পাওয়ার কথা, তুমি পাচ্ছ 50, এখানেও 5 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স। তোমার যেখানে 100 পাওয়ার কথা সেখানে পাচ্ছ 105, সো এখানেও 5 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স। আবার ধরো আরেকটা থার্মোমিটার যেটা ধরো একটু খারাপ, মানে উল্টা দিকে খারাপ, যেখানে 0 পাওয়ার কথা সেখানে পাচ্ছ তুমি -5, যেখানে 50 পাওয়ার কথা সেখানে পাচ্ছ তুমি
45, যেখানে 100 পাওয়ার কথা সেখানে তুমি পাচ্ছ 95। ঠিক আছে, সো এখানে অলওয়েজ একটা স্পেসিফিক অফসেট হচ্ছে। ঠিক আছে, মানে 0তেও যেটা হচ্ছে, 50তেও যেটা হচ্ছে, 100এও তাই হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে জিরো শিফট এরর। ক্লিয়ার সবার? স্যার আচ্ছা, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? y ইজ ইকুয়াল টু mx প্লাস c। মাউস দিয়ে লেখা তো অনেক ডিফিকাল্ট। mx প্লাস c, ঠিক আছে। আচ্ছা, এটা x মনে করে আর কি। তো তোমার ইনস্ট্রুমেন্ট এরকম একটা বিহেভিয়ার শো করার কথা। এখন এই সি তে যদি গ্যাঞ্জাম থাকে তাহলে কোন এরর দিবে? জিরো এরর। জিরো শিফট এরর দিবে। কারণ এই সি দিয়েই কি আমাদের হয় না, জিরো শিফট হয় না? যদি সি এর ভ্যালু জিরো হয় তাহলে এই কার্ভটা কোন কি দিয়ে যায়, কিসের মাঝখান দিয়ে যায়? ওয়াই এক্সিস y আর x এর মধ্যে দিয়ে স্যার। সি এর ভ্যালু যদি জিরো হয় তাহলে y ইকুয়াল টু mx, এটার প্লট কি হবে? মানে Origin অরিজিন 0 দিয়ে। 0 থেকে সি একটা দিয়ে যাবে না? জি স্যার। বুঝতে পারছো? তার মানে যেখানে জিরো শিফট এরর আছে সেখানেই সি তে গ্যাঞ্জাম আছে। আর যদি এম এর মধ্যে ঝামেলা থাকে তাহলে কি হবে? সেন্সিটিভিটি এরর। স্লোপে হবে স্যার। সেন্সিটিভিটি এরর থাকবে। ধরো কোনো একটা মেজারমেন্ট ডিভাইসের সি হচ্ছে জিরো, সি নাই, যেটা হওয়ার কথা সেটাই, বাট এম এর মধ্যে ঝামেলা আছে। এম এর ভ্যালু 45 ডিগ্রি না হয়ে সেটা মনে করো 50 ডিগ্রি। বুঝতে পারছো? এম এ ঝামেলা থাকলে সেন্সিটিভিটি এরর, আর সি তে ঝামেলা থাকলে জিরো শিফট এরর। ক্লিয়ার? সবাই কি বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এরপর হচ্ছে রিপিটেবিলিটি এরর। এটা নরমাল একটা জিনিস। দ্য এরর অবজার্ভড ইন এ মেজারিং ডিভাইস when it has to indicate the same value on repeated but independent application of the same input is called repeatability error. এখানে কি বুঝাইছে? আচ্ছা, এই জিনিসটার মানে কি? ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন অফ দ্য সেম ইনপুট, এর মানে কি বলো? সেম ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট দেখাচ্ছে। না না, ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন অফ দ্য সেম ইনপুট এর মানে হচ্ছে, মানে তুমি ধরো একটা থার্মোমিটার দিয়ে যদি তুমি মেজার করতে যাও, তুমি ধরো 50 ডিগ্রি সেলসিয়াস বারবার মেজার করতেছো, ঠিক আছে, বাট এই 50 ডিগ্রি সেলসিয়াস তুমি ইন্ডিপেন্ডেন্টলি বারবার মেজার করতেছো, মানে তোমার দুইটা মেজারমেন্টের মধ্যে কোনো রিলেশন নাই, দুইটা ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো? মানে ধরো দুইটা র্যান্ডম আর কি, ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটা কোনো রিলেশন নাই, কোনো সিকোয়েন্সিয়াল টেস্ট হচ্ছে না, কোনো হচ্ছে না, মানে এই টাইপের কিছু হচ্ছে না, র্যান্ডম টেস্ট হচ্ছে। তুমি বারবার র্যান্ডমলি একটা থার্মোমিটার দিয়ে 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেজার করতেছো, তার কি সেম ভ্যালু দেওয়ার কথা না এই রিপিটেড মেজারমেন্টে? জি স্যার। বাট সে সেম ভ্যালু দিবে না, একটা মানে এরকম একটা রেঞ্জ দিবে আর কি, যেটা থেকে অ্যাকচুয়ালি ওই যে ইয়াটা পাওয়া যায়, আনসার্টেনিটি পাওয়া যায়। তো সবগুলা তুমি যদি প্লট করো, তুমি দেখবা তোমার অ্যাকচুয়াল কার্ভ আসার কথা মাঝখানের লাইনটা, বাট সেটা কি করতেছে, এইরকম একটা ব্যান্ডের মাঝখানে সে বারবার ফ্লাকচুয়েট করতেছে, মানে এইরকম একটা এরিয়ার মাঝখানে সে ফ্লাকচুয়েট করতেছে। বুঝতে পারছো? আসার কথা মাঝখানের লাইনটা তুমি ধরো অনেক 1000টা করে ফেলছো, মানে কি বলে, মেজারমেন্ট করে ফেলছো, তোমার সবগুলা পয়েন্টই হচ্ছে এই রিজিয়নের মধ্যে, ঠিক আছে, সবগুলা পয়েন্টই তোমার মনে করো এই রিজিয়নের মধ্যে। এই যে রিজিয়নটা, এইটার যে একটা উইথ, মানে এটা তো একটা উইথ আছে, মানে একটা প্রস্থ আছে, ওইটাই হচ্ছে তোমার আনসার্টেনিটি। যেমন এখানে তোমার যেমন ছিল 0.005, আর অ্যাকচুয়াল ভ্যালুটা বা ফিক্সড ভ্যালুটা ছিল হচ্ছে 5.32। সো এর মানে হচ্ছে এই মাঝখানের লাইনটার ধরো এই পয়েন্টটা হচ্ছে 5.32, এই উপরেরটা হচ্ছে 5.32 প্লাস 0.005, আর এই নিচের পয়েন্টটা হচ্ছে 5.32 মাইনাস 0.005। বুঝতে পারছো? স্যার বুঝি নাই স্যার, কোনটা বুঝো নাই বলো? গ্রাফটা স্যার। আচ্ছা, ধরো এটা তোমার একটা ভোল্ট মিটারের মানে ইনপুট আর আউটপুট রিলেশন, ঠিক আছে। তুমি ধরো 0 থেকে শুরু করে
10 ভোল্ট পর্যন্ত অনেকগুলা মেজারমেন্ট নিয়ে ফেলছো, আর মাঝখানের যেই স্ট্রেট লাইনটা যেটা মানে একদম সলিড লাইন, এটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল লাইন, মানে এটা তোমার পাওয়ার কথা, ঠিক আছে? বাট তুমি যে 0 ভোল্ট থেকে 10 ভোল্ট পর্যন্ত অনেকগুলা মেজারমেন্ট নিয়ে ফেলছো, তোমার প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে দেখা গেছে এই লাইনে কিছু পড়ছে, এই লাইনের উপরে কিছু পড়ছে, নিচে কিছু পড়ছে, বাট এই ডটেড লাইনকে কখনোই ক্রস করে নাই, ঠিক আছে? বা এই ডটেড লাইনকে কখনো ক্রস করে নাই, ঠিক আছে? মানে তুমি যা ভ্যালু পাচ্ছ সবই হচ্ছে এই রিজিয়নের মধ্যে পাচ্ছ, ক্লিয়ার? এই রিজিয়নের যে থিকনেস বা যে উইডথটা, সেটাই কি তোমার আনসার্টেনিটি না? ইয়েস স্যার। এবার ক্লিয়ার? সবাই বুঝছো? স্যার কারো কোনো ডাউট? আচ্ছা, আমাদের ইন্ট্রোডাকশন শেষ। আমি যেহেতু ক্লাস পাচ্ছি না, আমি আরেকটা চ্যাপ্টার শুরু করতে চাই। কোনো অসুবিধা আছে? আমি তো লাস্টের 2টা বুধবার পাই নাই, দেখি আজকে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর জিনিসপত্র, চ্যাপ্টার 1 এর ইন্ট্রোডাকশন শেষ। তো ওখানে তো কারো কোনো ডাউট নাই? তোমাদের কি ব্রেক টেক লাগবে নাকি আবার? টেস্ট করে দিলে দেন ভালো স্যার হয়। 10টা কোন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার, মানে ওই যে ফিগলিওলার বইয়ের চ্যাপ্টার 2 আর কি, সিগন্যাল কনসেপ্টস। আচ্ছা, সিগন্যাল কি? সিগন্যাল বলতে তোমরা কি বুঝো? বলো কেউ একজন। মানে সিগন্যাল দেওয়া। সিগন্যাল দেওয়া মানে কি? মানে স্যার ইশারা। কোনো একটা জিনিসকে আমরা ডিফাইন করার জন্য যে মিডিয়ামটা ব্যবহার করি স্যার, মানে একটা এক্সাম্পল দাও। যেমন স্যার ভোল্ট মিটারে স্যার, মানে সার্কিটের মধ্যে ভোল্টেজ কত সেটা স্যার একটা সিগন্যালের থ্রুতেই আসতেছে ভোল্ট মিটারে। মানে আমরা অ্যাকচুয়ালি সিগন্যাল বলতে মানে যেটা বুঝি, মানে এটা কারেক্ট না। মানে আমরা সিগন্যাল ওয়ার্ডটা বলতে যেই জিনিসটা বুঝি সেটা হচ্ছে ওই যে এসি কারেন্টের যে একটা সাইন ওয়েভ, এটা কি অনেকে সিগন্যাল বলে না? জি স্যার। তুমি এসি কারেন্ট মেজার করতেছো, তুমি এরকম একটা সাইন ওয়েভ দেখলা, তো এটাকে আহ, মানে আমরা যখন ল্যাব করতাম আর কি সেকেন্ড ইয়ারে, তো ওখানে হচ্ছে আমরা এরকম, তোমরা তো মনে হয় করছো, জানি না, আম, মানে এরকম সাইন ওয়েভস কে ইয়া দিয়ে দেখতাম, অসিলোস্কোপ দিয়ে দেখতাম, তো সেখানে এরকম একটা সুন্দর সাইন ওয়েভের মতো আসতো এসি কারেন্ট আর কি। তো অনেকে বলতো সিগন্যালটা ভালো আসছে, ঠিক আছে? তো মানে অনেকেই বলতো, আমার ক্লাসের অনেকেই বলতো যে হ্যাঁ এই সিগন্যালটা ভালো আসছে, এটা ভালো আসে নাই, এটাতে এই সমস্যা, এটাতে এই সমস্যা। তো আমরা দেখা যায় যে মানে এই এই জিনিসগুলোর সাথে এরকম একটা এরকম একটা ভিজুয়ালাইজেশনকে আমরা হচ্ছে সিগন্যালের সাথে ইন্টারপ্রেট করি। বাট সিগন্যাল হচ্ছে আসলে যেটা একটা ফিজিক্যাল ইনফরমেশন অ্যাবাউট এ মেজার্ড ভ্যারিয়েবল বিং ট্রান্সমিটেড বিটুইন এ প্রসেস অ্যান্ড এ মেজারমেন্ট সিস্টেম। মানে এটা যে সবসময় কারেন্ট হইতে হবে, সবসময় ভোল্টেজ হইতে হবে, সবসময় এরকম সাইন ওয়েভ হইতে হবে, এরকম কিছু না। জাস্ট একটা ইনফরমেশন, একটা ফিজিক্যাল ইনফরমেশন অ্যাবাউট এ মেজার্ড ভ্যারিয়েবল। সেই মেজার্ড ভ্যারিয়েবলটা টেম্পারেচার হইতে পারে, তারপর ভোল্টেজ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? বিং ট্রান্সমিটেড বিটুইন এ প্রসেস অ্যান্ড এ মেজারমেন্ট সিস্টেম, মানে একটা ফিজিক্যাল ইনফরমেশন যেটা হচ্ছে প্রসেস থেকে মেজারমেন্ট সিস্টেমে ট্রান্সফার হচ্ছে। মানে ট্রান্সফার অনেক ধরনের হতে পারে, যেমন যে এসি কারেন্টের, তারপর ডিসি কারেন্টের সিগন্যাল হচ্ছে একটা স্ট্রেট লাইন। ডিসি কারেন্ট কি তা তো তোমরা জানো নাকি? জানো না? স্যার একটা স্ট্রেট লাইন। ডিসি কারেন্ট মানে ডাইরেক্ট কারেন্ট, সেখানে কোনো ফ্লাকচুয়েশন নাই। আর এসি কারেন্টে কি হয়, সে হচ্ছে 0 থেকে শুরু করে 220 পর্যন্ত যায়, তারপর আবার 0-তে আসে, তারপর আবার -220 পর্যন্ত যায়, তারপর আবার 0-তে আসে, এরকম করে ফ্লাকচুয়েট করে। আর এই ফ্লাকচুয়েশনটা হয় সেকেন্ডে 50 বার, বাংলাদেশে মনে হয় 60 বার। এই জন্য বাংলাদেশের মানে মেইন ইলেকট্রিসিটিতে হচ্ছে এখানে লেখা থাকে ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্টজ, আর ইউএসএ তে মনে হয় 50 হার্টজ। সেই জন্য তুমি 60 হার্টজ এর কোনো ডিভাইস যদি 50 হার্টজ এ লাগাও নষ্ট হয়ে যাবে, আবার 50 হার্টজ এর কোনো ডিভাইস
যদি 6 ইয়ার্সে লাগাও নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। বাট এখন মানে এমন ভাবেই বানানো হয় যেন দুইটাকেই ওই ডিভাইসটা একসেপ্ট করতে পারে আর কি, মানে এখন এই জন্য ল্যাপটপ বলো তারপর ফোনের চার্জার বলো এগুলো এইভাবেই বানায়। আচ্ছা, সিগন্যালের কিছু জিনিস থাকে যেমন হচ্ছে ম্যাগনিটিউড। এটা কি? একটা সিগন্যালের ম্যাগনিটিউড কি? ভ্যালু কি ভ্যালু? সিগন্যালটা 0 1 স্যার মানে ম্যাক্সিমাম যত আমার দিতে পারবে স্যার। যেমন একটা সাইন ওয়েভের ম্যাগনিটিউড কত হয়? 1 অ্যাম্পিয়ার হতে পারে স্যার। হ্যাঁ, একটা সাইন ওয়েভ মানে একটা ধরো সাইন, একটা সাইন ও হ্যাঁ মানে একটা সাইনের তুমি যদি প্লট করো, সাইন ধরো 0 ডিগ্রি, মানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এরকম করে তুমি প্লট করলে একটা গ্রাফ পাবা না? সাইনের যে প্লট আর কি, নর্মাল সাইন ফাংশনের যে প্লট, ওই প্লটের ম্যাগনিটিউড কত? 1 স্যার। হ্যাঁ, কারণ -1 to 1 ভ্যালু হচ্ছে 1। তারপর ওই ইয়ার রেঞ্জ কত? এটা তো অ্যাকচুয়ালি রেঞ্জ নাই, মানে এখানে তো আচ্ছা ওখানে তো রেঞ্জ তো থাকবে, মানে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এ সিগন্যাল কত হবে বলো একটা সাইন কার্ভে? -1 থেকে 1। হ্যাঁ, বাট এই দিকে তো কোনো রেঞ্জ নাই তোমার, মানে তুমি তো যেই অ্যাঙ্গেলই দাও, তুমি ধরো 1000 অ্যাঙ্গেল মানে 1000 ডিগ্রি দিলা, সে তো একটা ভ্যালু দিবে, কোনো রেঞ্জ নাই। হ্যাঁ এটা। আর তারপর অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড কি হবে? কি হবে? আচ্ছা, একটা সাইন ওয়েভের মিন কত? তাহলে ইন্ডিকেটিভ অফ দ্য সিগন্যাল ফ্লাকচুয়েশনস রিলেটিভ টু দ্য মিন, তাহলে কি হবে অ্যামপ্লিটিউড? উপরে যায় সবসময়, নিচে যায় না, তাহলে কি হবে? +-1 হবে। না, এটা অ্যাকচুয়ালি মানে +-1 না, এটা 1ই, মানে উপরেও যাবে নিচেও যাবে, বুঝতে পারছো? আর সব ওয়েভ যে সাইন ওয়েভের মতো হবে এরকম কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? অনেক ওয়েভ হইতে পারে উপরে বেশি যায় নিচে কম যায়, তখন কি হবে বলো, তখন কি হবে? দুটোর অ্যাভারেজ করতে হবে স্যার। তাহলে এর সাথে ম্যাগনিটিউডের ডিফারেন্স কি? আর কেউ বলো, অন্য অন্য একজন, অন্য একজন বলো। স্যার তখন দুইটার অ্যাভারেজ করতে হবে স্যার, দুটো যোগ করে দিতে ভাগ দিতে হবে। বুঝি নাই। আর কেউ বলতেছো না? তোমরা দুজনই কথা বলতেছো, বাকিটা কই? আচ্ছা স্যার ক্লাস ম্যাগনিটিউড হচ্ছে হলো স্যার আপনি 0 থেকে বা কোনো রেফারেন্স পয়েন্ট থেকে ধরেন, আর অ্যামপ্লিটিউড হচ্ছে হলো স্যার আপনি মিন পয়েন্ট থেকে মানে কোন পাশে যায় সেটা মাপেন। ম্যাগনিটিউড কি বললা? স্যার ম্যাগনিটিউড হচ্ছে হলো আপনার রেফারেন্স পয়েন্ট, যেমন স্যার 0 থেকে আমরা হচ্ছে হলো মাপি, আর অ্যামপ্লিটিউড হচ্ছে হলো স্যার আপনার মিন পয়েন্ট থেকে স্যার, মিন পয়েন্ট থেকে মানে হাইয়েস্ট বা কোথা কত পর্যন্ত গেছে এটা হচ্ছে হলো অ্যামপ্লিটিউড স্যার। আচ্ছা দাঁড়া, আমি একটা আহ, এখানে আবার কি এটা শো করতেছে কেন? আচ্ছা মনে করো এটা, মনে করো একটা সাইন ওয়েভ, ঠিক আছে? এখন বলো কোনটা কি? অ্যামপ্লিটিউড কোনটা? হাইয়েস্ট পয়েন্টটা অরিজিন থেকে, এটা অ্যামপ্লিটিউড, মানে ডিস্টেন্স আর কি, অরিজিন থেকে ডিস্টেন্সটা। বলতেছো এই ডিসটেন্সটুকু হচ্ছে অ্যামপ্লিটিউড, তাই তো বলতেছো নাকি? হ্যাঁ, তাহলে তাহলে ম্যাগনিটিউড কোনটা? ওই হাইয়েস্ট পয়েন্টের যে ভ্যালুটা। মানে কি, দুইটা তো একই জিনিস। কিন্তু লিখাই আছে জেনারেলি রিফারস টু দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এ সিগন্যাল, ম্যাক্সিমাম ভ্যালু যেটা হবে ওইটাই ম্যাগনিটিউড। অ্যামপ্লিটিউডে স্যার আপনাকে মিন বাইট করা লাগবে স্যার, মিন থেকে তারপর মানে মাপা লাগবে।
তাহলে দুটার মধ্যে ডিফারেন্স কি? ম্যাগনিটিউড হচ্ছে সিম্পলি মানে একদম ওই সিগন্যালটা তোমাকে হাইয়েস্ট যত ভ্যালু দেয়, জেনারেলি রিফার্স টু দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এ সিগন্যাল, সেটা হচ্ছে ম্যাগনিটিউড। আর অ্যামপ্লিটিউড হচ্ছে রিলেটিভ টু দ্য মিন, মানে তুমি একটা সাইন ওয়েভের ক্ষেত্রে দুইটা সেমই হবে, কারণ এখানে এটা একটা সুন্দর ওয়েভ, এর মধ্যে কোনো উল্টাপাল্টা ফ্লাকচুয়েশন নাই, ঠিক আছে? এর মিন হচ্ছে 0। 0 থেকে তুমি যখন ম্যাগনিটিউড মাপবা যেটা পাবা, 0 থেকে তুমি যখন অ্যামপ্লিটিউড মাপবা সেটাই পাবা, সেই ক্ষেত্রে সেম। বাট সব ওয়েভ তো আর সাইন ওয়েভের মতো সুন্দর না, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সি কি? এক সেকেন্ডে কয়টা ওয়েভ প্রডিউস হয়? হ্যাঁ, মানে আমাদের ইয়াগুলা যেরকম ইলেকট্রিক ডিভাইস গুলা যেরকম 60 হার্টসে হয়, তার মানে হচ্ছে আমাদের মেইন যে ইলেকট্রিসিটি সাপ্লাই, সেই এসি কারেন্টটা সেকেন্ডে 60 বার উঠানামা করে, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন মনে করো যেই পাওয়ার প্ল্যান্টটা এই পাওয়ারটা প্রডিউস করতেছে, মনে করো একটা ওয়াটার টারবাইন, কথার কথা, সেই টারবাইনটা সেকেন্ডে যদি একবার ঘুরে, তখন হচ্ছে আমি এসি কারেন্টে একবার উঠানামা পাই। সে যদি 60 বার ঘুরে, তাইলে হচ্ছে আমি সেখানে 60 বার উঠানামা পাই। তার মানে কি, যেই জেনারেটরটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা, বা যেই ডায়নামোটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা এই এসি কারেন্টটা করতেছি, মানে প্রডিউস করতেছি, সেটা কি সেকেন্ডে 60 বার ঘুরতেছে না বাংলাদেশের সব জায়গায়? জি স্যার। তো এটা কি সবসময় সম্ভব? না স্যার, রোটেশন কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? কি করা যেতে পারে? স্যার ট্রান্সফরমার ইউজ করা হয় তো স্যার, মানে ইয়াটা বাড়ানোর জন্য। আরে গিয়ার ইউজ করা হয়। জি স্যার। আচ্ছা, এটা কি? কিছু না। আচ্ছা, ডাইনামিক সিগন্যাল হচ্ছে সিগন্যাল ইজ টাইম ভ্যারিং। তারপর স্ট্যাটিক সিগন্যাল হচ্ছে সিগন্যাল ডাজ নট চেঞ্জ ওভার দ্য টাইম পিরিয়ড অফ ইন্টারেস্ট। দুইটা এক্সাম্পল দাও তো। একটা ডাইনামিক ডাইনামিক স্যার সিগন্যাল, এসি কারেন্ট স্যার। হ্যাঁ, আর স্ট্যাটিক হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট। ক্লিয়ার? জি স্যার। তারপর হচ্ছে ডিটারমিনিস্টিক সিগন্যাল হচ্ছে সিগন্যাল ক্যান বি ডিসক্রাইবড বাই অ্যান ইকুয়েশন, ঠিক আছে, আদার দেন এ ফুরিয়ার সিরিজ অর ইন্টিগ্রাল অ্যাপ্রক্সিমেশন। মানে একটা ইকুয়েশন দিয়ে তুমি সিগন্যালটাকে ডিসক্রাইব করতে পারবা। ফুরিয়ার সিরিজ কিন্তু অ্যাপ্রক্সিমেশন, তোমাদের টেইলর সিরিজ পড়াইছি না? জি স্যার। টেইলর সিরিজ কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু তোমাকে দিবে না, তোমাকে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিবে। টেইলর সিরিজ দিয়ে কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেশনও করি। ফুরিয়ার সিরিজ আর টেইলর সিরিজ হচ্ছে আসলে সেম জিনিস, ঠিক আছে? টেইলর সিরিজ থেকে একটু ক্যালকুলেশন করলে ফুরিয়ার পাওয়া যায়, ফুরিয়ার থেকে একটু ক্যালকুলেশন করলে টেইলর পাওয়া যায়, দুটো কিন্তু একই জিনিস। টেইলর সিরিজে আমরা যে কোনো একটা মানে কোনো একটা কোয়ান্টিটিকে আমরা হচ্ছে কিছু পলিনোমিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করি, যে কোনো একটা ফাংশনকে। আর ফুরিয়ার সিরিজে যে কোনো একটা ফাংশনকে আমরা হচ্ছে কতগুলো সাইন আর কোসাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে অ্যাপ্রক্সিমেট করি আর কি, ঠিক আছে? এই ধরনের অ্যাপ্রক্সিমেশন বাদ দিয়ে কোন সিগন্যালকে তুমি যদি কোনো স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন দিয়ে ডিসক্রাইব করতে পারো, সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক সিগন্যাল। ক্লিয়ার? আর যদি করতে না পারো, সেটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক সিগন্যাল। বুঝতে পারছো? জি স্যার। স্যার নন ডিটারমিনিস্টিক কি টেইলর সিরিজ দিয়েও ব্যাখ্যা করা যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। টেইলর সিরিজ দিয়ে তো সবকিছুই এক্সপ্লেইন করা যায়। অ্যাকচুয়ালি কোন সিগন্যালই ডিটারমিনিস্টিক না, ঠিক আছে? সবই হচ্ছে নন ডিটারমিনিস্টিক, কারণ সবগুলোর মধ্যেই কিছু র্যান্ডম ফ্লাকচুয়েশন থাকে। সো এইসব র্যান্ডম ফ্লাকচুয়েশন তুমি যদি কোনো একটা ইকুয়েশনের মধ্যে আনতে যাও, এটা আসলে সম্ভব না, ঠিক আছে? যেমন সিম্পল সাইন ওয়েভকে তুমি যদি একটা সিগন্যাল কল্পনা করো, তাহলে সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক, কারণ এটার ইকুয়েশন তুমি জানো, সাইন এক্স। বাট এরকম মেজারমেন্ট ডিভাইস তো আসলে হয় না, হয় এরকম সিগন্যাল পাওয়া যায়? তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারবা। যেমন এসি কারেন্টকে তুমি যদি দিয়ে দেখো, ওই মিটার দিয়ে দেখো, তুমি দেখবা সুন্দর সাইন ওয়েভের মতো একটা ওয়েভ দিচ্ছে।
বাট সে যে ওয়েভটা দিচ্ছে সেটার মধ্যে অবশ্যই ছোট ছোট কিছু ফ্লাকচুয়েশন থাকবে। ওই ফ্লাকচুয়েশন গুলাকে তুমি যদি ইকুয়েশনে ঢুকাইতে চাও, ইনকর্পোরেট করতে চাও, মানে একদম পুরা বিশাল একটা ইকুয়েশন লিখতে চাও যেটা দিয়ে ওই ফ্লাকচুয়েশন সহ তুমি মেজারমেন্ট করতে পারবা, এটা আসলে সম্ভব না। মানে এত বড় ইকুয়েশন, মানে এত র্যান্ডম ফ্লাকচুয়েশন ইকুয়েশনে ইনকর্পোরেট করা সম্ভব না। সেই জন্য অ্যাকচুয়ালি সব সিগন্যালই হচ্ছে নন ডিটার, মানে তুমি যদি ওভারঅল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো, সব সিগন্যালই হচ্ছে নন ডিটারমিনিস্টিক। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, সিগন্যাল ক্লাসিফিকেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল। দুইটার মধ্যে ডিফারেন্স কি বলো? অ্যানালগ সিগন্যাল কি আর ডিজিটাল সিগন্যাল কি? স্যার ডিজিটাল সিগন্যাল যেটা সেটা শুধুমাত্র 0 1 মানে অন আর অফ এইভাবে আসে স্যার, মানে রেক্ট্যাঙ্গুলার একটা ইয়ে আসে। আর অ্যানালগ সিগন্যাল স্যার মানে এক্সাক্ট যা সাইন ওয়েভ হতে পারে বা কজ ওয়েভ এরকম ওয়েভ আকারে আসে। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ দিছিলাম, মানে ভুলে বাদ পড়ে গেছিল আগের স্লাইডে। রেজলিউশন, একটা মেজারমেন্ট ডিভাইসের রেজলিউশন কি? এটা মাত্র মনে পড়লো আর কি আমার, ওই যে এসিডিসি, সরি এই এখন যেটা পড়াচ্ছিলাম, এই অ্যানালগ আর ডিজিটাল ই করতে গিয়ে এটা মনে পড়লো আর কি। আচ্ছা, রেজলিউশন কি বলো? এখানে লিখে দিচ্ছে দ্য রেজলিউশন রিপ্রেজেন্টস দ্য স্মলেস্ট ইনক্রিমেন্ট ইন দ্য মেজার্ড ভ্যালু দ্যাট ক্যান বি রেকগনাইজড। আচ্ছা, একটা নর্মাল স্কেল, ঠিক আছে, একটা নর্মাল আমরা যে স্কেল দিয়ে মেজার করি আর কি, এই স্কেলের রেজলিউশন কত হয়, মানে ইন টার্মস অফ 1 মিলিমিটার। আচ্ছা, তোমরা ভার্নিয়ার স্কেল যে করে আসছো, ভার্নিয়ার স্কেল ওটা কিন্তু স্ক্রু গজ না। ভার্নিয়ার স্কেলের রেজলিউশন কত, সে কত পর্যন্ত মাপতে পারে স্মলেস্ট ইনক্রিমেন্ট? 0.1 মিলিমিটার। হ্যাঁ, আর একটা স্ক্রু গজ 0.01। 0.01। কারণ একটা স্ক্রু গজকে যখন আমি একবার ঘুরাই, ওই স্ক্রুটা হচ্ছে 1 মিলিমিটার ক্রস করে। হ্যাঁ, 100 দাগ কাটা থাকে। হ্যাঁ, তো তার মানে এই স্ক্রু গজের রেজলিউশন হচ্ছে 0.01 মিলিমিটার, আর একটা ভার্নিয়ারের হচ্ছে 0.1 মিলিমিটার। বুঝতে পারছো? তারপর আমরা যে থার্মোমিটার গুলো ইউজ করি জট্ট উঠলে, ওগুলা রেজলিউশন কত হয় বলো? 1 ডিগ্রি করে নাকি? 1 ডিগ্রি করে। হ্যাঁ, জোর মাপনাই যে 98, 1 ডিগ্রি করে। ওইটা রেঞ্জ কত হয় গায়ে লেখা থাকে? হ্যাঁ, 90 কত 5 না 4 এরকম থেকে 108 বা 10 পর্যন্ত থাকে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, সো রেজলিউশন কি ক্লিয়ার? তো যেই ডিভাইসের রেজলিউশন যত বেশি হবে সেটার অ্যাকুরেসি তত ভালো হবে। আচ্ছা, এখন বলো, এই আমরা আবার আগের স্লাইডে ফিরে আসি। অ্যানালগ সিগন্যাল কি আর ডিজিটাল সিগন্যাল কি? এটা বেশি হবে নাকি কম হবে? কোথায় কি বেশি হবে কম হবে? এই যে রেজুলেশন যত কম হবে, মানে 0.01 হলে কি অ্যাকুরেসি বেশি হবে না? রেজলিউশন আমি কি উল্টা বলছি? বেশি হলে অ্যাকুরেসি বেশি হবে। না, আমি অ্যাকচুয়ালি বেশি বলতে মানে ওই ইয়াটা কম বুঝাইছি আর কি, মানে রেজলিউশন যত ভালো হবে। স্ক্রিন রেজলিউশন হচ্ছে এটা অ্যাকচুয়ালি তোমার, মানে জিনিসটা আসলে রেজলিউশনটা ওখান থেকে আসে না। তুমি যখন ইমেজের রেজলিউশন করবা, মানে ইমেজ প্রসেসিং এ যেটা হয়, বা আমরা যখন একটা ছবি তুলি, ঠিক আছে, তো ওই ছবিতে তোমার যেই ক্যামেরার পিছনে যে সেন্সরটা থাকে, সেখানে মনে করো 1 মিলিয়ন সেন্সর, ঠিক আছে। প্রত্যেকটা সেন্সর হচ্ছে মানে 1 মিলিয়ন নোড আর কি। প্রত্যেকটা নোড একটা সিঙ্গেল পিক্সেলকে রিপ্রেজেন্ট করে। কথার কথা, মানে তোমার ক্যামেরার পিছনে যেই বড় সেন্সরটা থাকে সেখানে মনে করো 1 মিলিয়ন, আচ্ছা কমাই দেই, ধরো 1000টা নোড আছে। প্রত্যেকটা নোড হচ্ছে একটা পিক্সেলকে রিপ্রেজেন্ট করে, মানে সে একটা আউটপুট দেয়। এখন ওই সেন্সর থেকে তুমি কি এট এ টাইম, মানে একসাথে 1000টা ভ্যালু রিডিং নিতে পারবা? তাহলে তো তোমার ওই সেন্সর থেকে 1000টা তার বের হবে। এটা কি সম্ভব? আর 1000টা তো থাকে না, থাকে মনে করো 1 মিলিয়ন। একটা 1 মিলিয়ন মানে সেন্সরের বা পিক্সেলের সেন্সর থেকে তুমি কি মানে প্রত্যেক সেকেন্ডে এরকম মিলিয়ন মিলিয়ন ডেটা নিতে পারবা? এতগুলা তার বের করা সম্ভব?
বলো সম্ভব নাকি? না স্যার। তো এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে মানে কন্টিনিউয়াসলি ধরো একটা তুমি খেয়াল করে দেখো, তুমি যদি কোনো খুলো মানে এরকম কোনো ইমেজ সেন্সর খুলো, দেখবা প্রত্যেকটা রো থেকে একটা করে তার বের হয়েছে, জাস্ট একটাই। ওই একটা তারই কি করে সিকোয়েন্সিয়ালি তোমার প্রথম পিক্সেলটা মাপে, তার পরেরটা মাপে, তার পরেরটা মাপে, তার পরেরটা মাপে, তার পরেরটা মাপে। এইটাকে বলা হয় স্যাম্পলিং। ঠিক আছে, সে যে একটার পর একটা মাপতেছে এটাকে বলা হয় স্যাম্পলিং। তো এখানে রেজুলেশন বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে এই স্যাম্পলিং রেটটা, সে কোন রেটে মাপতেছে, মানে ওই যে পিক্সেলের ভ্যালু গুলা মাপতেছে, সেন্সরের মধ্যে যে পিক্সেলের ভ্যালুটা আসতেছে সে কোন রেটে মাপতেছে, এখান থেকে অ্যাকচুয়ালি রেজুলেশনটা আসে। ঠিক আছে, তো ওই রেজুলেশনের সাথে এই আমরা যেটা একটু আগে পড়লাম এটা ডিফারেন্ট। আবার একদিকে মিল আছে, তোমার ধরো কারো রেজুলেশন যদি বেশি হয় তার ইন্ডিভিজুয়াল পিক্সেলের সাইজ গুলা ছোট হয়। মানে ধরো তোমরা দুইটা কম্পিউটার পাশাপাশি রাখলা, দুইটাই বা দুইটা মনিটর পাশাপাশি রাখলা, দুইটাই মনে করো 13 ইঞ্চ, দুইটাই 13 ইঞ্চ মনিটর। একটা রেজুলেশন হচ্ছে ধরো 3000 বাই 2000 পিক্সেল, আরেকটা রেজুলেশন হচ্ছে 800 বাই 600। ঠিক আছে, দুইটার মনিটরের সাইজ কিন্তু সেম। সো যেটার রেজুলেশন 3000 বাই 2000 পিক্সেল, সেটার পিক্সেল গুলা কি ছোট ছোট হবে না? আর যেটার রেজুলেশন 800 বাই 600, সেটার পিক্সেল গুলা বড় বড় হবে এটার তুলনায়। বুঝতে পারছো? তার মানে যেটা রেজুলেশন বেশি, মানে 3000 বাই 2000, যেটা রেজুলেশন বেশি সে কিন্তু খুব মানে মাইনিউট কালার ডিফারেন্স তোমাকে শো করতে পারবে, বা আরো বেটার একটা রেজাল্ট মানে ছবি দিতে পারবে। আর যেটার কম 800 বাই 600, সে কিন্তু তোমাকে যেহেতু পিক্সেলের সাইজ গুলাই বড়, অত অ্যাকুরেটলি কিন্তু তোমাকে দিতে পারবে না। সো এই ক্ষেত্রে কিন্তু অনেকটা সেম। বুঝতে পারছো? এখানে যদিও তুমি কিছু মেজার করতেছো না, মানে মনিটর থেকে তো আমরা কিছু মেজার করি না, আমরা জাস্ট ছবি দেখি বা এটা একটা ডিসপ্লে, এখান থেকে তো কোনো মেজারমেন্ট আসছে না। বুঝতে পারছো? আচ্ছা, এখন বলো এই যে এই অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল কি? স্যার ডিজিটাল সিগন্যাল যেটা সেটা হচ্ছে স্যার অন অফ 0 1 0 ভোল্ট আর 5 ভোল্ট, এরকম মানে দুটা ডিস্টিংক্ট না ভ্যালু দেয় স্যার। মানে না না না, আগে বলো অ্যানালগ সিগন্যাল কি? মানে স্যার কোনো ধরেন টেম্পারেচার বা ভোল্টেজ যেটা মেজার করলে একদম ডিরেক্টলি যে সিগন্যালটা আসে স্যার, মানে কার্ভ আকারে ওইটা স্যার। হুম। আচ্ছা, অ্যানালগ সিগন্যাল হচ্ছে এখানে কোনো ডিসক্রিটাইজেশন থাকে না। ঠিক আছে, আম, মনে করো এটা একটা প্রেসার মাপার মেশিন। ওই যে আমরা প্রেসার মাপি না, সবাই তো মাপছো বা অন্য কারোটা মাপছো। তো সেই মেশিনে যেই ডায়ালটা মুভ করে, রোটেট করে, সেটা কি কন্টিনিউয়াসলি রোটেট করে না? মাঝখানে কোনো ডিসক্রিটাইজেশন থাকে? বা ধরো 0 থেকে 1-এ উঠে, তারপর লাফ দিয়ে 2-এ যায়, তারপর লাফ দিয়ে 3-এ যায়, এরকম হয়? নো স্যার। তো এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, যেখানে কোনো ডিসক্রিটাইজেশন থাকে না। বুঝতে পারছো? তারপর নর্মাল থার্মোমিটার চিন্তা করো। নর্মাল থার্মোমিটার কি হয়, তোমার টেম্পারেচার যতই বাড়বে ওই মার্কারির হাইট ততই বাড়বে। ঠিক আছে, একদম কন্টিনিউয়াসলি বাড়বে। তুমি এখানে কিন্তু কোনো ডিসক্রিটাইজেশন তুমি দেখতে পারবে না। দেখতে হইলে তোমাকে একদম অ্যাটমিক স্কেলে যাইতে হবে, মানে অ্যাটম গুলা যে একটার পর একটা একটু একটু করে বাড়তেছে, সেখানে গিয়ে হয়তো তুমি একটু ডিসক্রিটাইজেশন দেখতে পারো। বাট মানে নর্মালি তো আসলে এখানে কোনো এরকম ডিসক্রিট হচ্ছে না, সে কিন্তু কন্টিনিউয়াসলি তার হাইট বাড়তেছে। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তো সেখানে এই টাইমের রেসপেক্টে তুমি যদি সিগন্যালটাকে মেজার করো বা প্লট করো, তুমি একদম কন্টিনিউয়াস একটা কার্ভ পাবা। সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এটার একটা যেমন আমরা ওই যে আমি তোমাদের প্রথম ক্লাসে মনে হয় বলছিলাম, ওই যে সিডি হচ্ছে তোমার, মানে সিডিতে তুমি যদি গান শুনো এটা হচ্ছে ডিজিটাল, আর তুমি যদি ভাইনিল রেকর্ডে শুনো সেটা হচ্ছে অ্যানালগ। এর কারণ হচ্ছে ভাইনিলের মধ্যে এরকম অনেক মানে মাইক্রোস্কোপিক লেভেলের অনেকগুলা গ্রুভ থাকে। ওই গ্রুভের মাঝখান দিয়ে কন্টিনিউয়াসলি একটা নিডেল মুভ করে, কন্টিনিউয়াসলি, কিন্তু সে কিন্তু ডিসক্রিট হচ্ছে না। কন্টিনিউয়াসলি একটা গ্রুভ মুভ করে তোমাকে একটা আউটপুট দেয়, মানে একটা
মিউজিক আউটপুট দেয় আর কি। সো এই জন্য অনেকে প্রিফার করে, অনেকে বলে যে ভাইনিল বেটার, অনেকে বলে সিডি বেটার। এটা নিয়ে হাজার হাজার বছর ধরে মানে ডিবেট চলতেছে আর কি। আর সিডির মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে তুমি জানো কি থাকে, মানে যে মিউজিকটাকে হচ্ছে ডিসক্রিটাইজ করে কতগুলা 0 আর 1 দিয়ে একটা মানে ওয়েভ ফর্মকে অ্যাপ্রক্সিমেট করা হয়, ঠিক আছে? তো এই জন্য একটা সিডি যত ভালো কোয়ালিটি হোক, এখান থেকে তুমি কখনোই অ্যাকচুয়াল সাউন্ডটা পাবা না, মানে যেটা তুমি রেকর্ড করছো সেটা কখনোই পাবা না। আচ্ছা, সো ডিজিটালে কি করা হয়? মনে করো একটা অ্যানালগ সিগন্যাল কি করে, অ্যানালগ সিগন্যাল তোমাকে কন্টিনিউয়াসলি একটা স্ট্রেট লাইন, মানে একটা কন্টিনিউয়াসলি একটা লাইন দিবে, ঠিক আছে? এখানে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। আর ডিজিটালে আমরা যেটা করি, আমরা এখানে কন্টিনিউয়াসলি মেজার করতে পারি না, ঠিক আছে? আমরা কিছু স্পেসিফিক টাইম ইন্টারভাল পর পর একটা করে মেজারমেন্ট নেই, ঠিক আছে? যেমন মনে করো এখানে এই যে এদিকে এক্স এক্সিস এর টাইম, এদিকে ওয়াই এক্সিস হচ্ছে সিগন্যালের ভ্যালু। ধরো এটা হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ডে তুমি মাপলা এটা, তারপরে মনে করো 4 সেকেন্ডে মাপলা এটা, 6 সেকেন্ডে মাপলা এটা, তারপর 8 সেকেন্ডে মাপলা এটা, তারপরে 10 সেকেন্ডে মাপলা এটা। এখন এই যে তুমি মাপতেছো, এই সবগুলাকে কানেক্ট করলে কিন্তু তুমি মোটামুটি এই লাইনটাই পাবা না, Yes, sir. ঠিক আছে? বাট পুরাপুরি কি পাওয়া যাবে? তুমি যত টাইম ইন্টারভালটা কমাই দিবা, ধরো 2 সেকেন্ড পর পর না নিয়ে তুমি 1 সেকেন্ড পর পর নিলা, আরো বেটার হবে। তুমি ধরো 0.5 সেকেন্ড পর পর নিলা, আরো বেটার হবে। তুমি ধরো 0.0001 সেকেন্ড পর পর নিলা, আরো বেটার হবে। বাট এর কি কোনো শেষ আছে? বুঝতে পারছো? স্যার আরেকবার। আচ্ছা, অ্যানালগে তুমি যে আমরা যে প্রেসার মাপার মেশিন নরমাল, যে আমরা যে ব্লাড প্রেসার মাপি, সেখানে তো এরকম একটা ডায়াল থাকে, থাকে না? তুমি ওই যে এয়ার যখন পাম্প করো, ইয়ার মধ্যে হ্যান্ডকাফের মধ্যে যখন এয়ার পাম্প করো, তখন তো প্রেসারটা বাড়তে থাকে, ডায়ালটা মুভ করতে থাকে। সো এই ডায়ালটা যে মুভ করে, সে কি কন্টিনিউয়াসলি মুভ করে না? জি স্যার। কন্টিনিউয়াসলি তো মুভ করে নাকি? মানে ইয়েস স্যার। এমন কি হয় একে গিয়ে থেমে গেছে, তারপর তুমি পাম্প করলা, একটু পাম্প করার পরে 2-তে উঠছে, এরকম কি হয়? এরকম তো হয় না, না স্যার, মুভ কন্টিনিউয়াসলি করতে মুভ থাকে। করে। হ্যাঁ, সো তোমার চোখ কিন্তু দেখতেছে সে কন্টিনিউয়াসলি মুভ করতেছে, সো এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। আচ্ছা, এখন ডিজিটাল সিগন্যালে যেটা হয়, মনে করো তুমি এমন কোন পেশেন্টের ব্লাড প্রেশার মাপতেছো যার হচ্ছে কন্টিনিউয়াসলি মাপতেই থাকে, মানে 24 ঘন্টা ধরে মাপতে হবে, সেটা তো মানুষের পক্ষে সম্ভব না। তুমি কি করলা, এর উপরে একটা ক্যামেরা সেট করে দিলা। এই ক্যামেরা কি করবে, ধরো তার ব্লাড প্রেশার এরকম টাইমের সাথে সাথে অনেক ফ্লাকচুয়েট করে, ঠিক আছে? মানে সে রোগী, নর্মাল মানুষ না, পেশেন্ট সে, তার ব্লাড প্রেশার এরকম টাইমের সাথে সাথে ফ্লাকচুয়েট করে। তো তুমি তো আর সারাক্ষণ 24 ঘন্টা ধরে এটা মাপতে পারবা না। তুমি কি করলা, এর উপরে একটা ক্যামেরা সেট করলা। এই ক্যামেরা কি করতেছে, 1 সেকেন্ড পর পর এই যে ডায়ালটা এর একটা করে রিডিং নিচ্ছে, ঠিক আছে? 1 সেকেন্ড পর পর রিডিং নিচ্ছে। তো সেই রিডিং গুলাকে তুমি যখন জোড়া লাগায় পরবর্তীতে রাতের বেলা দেখবা, তুমি দেখবা যে এরকম একটা লাইন পাচ্ছ, ঠিক আছে? এই মানে এরকম কতগুলো পয়েন্ট পাচ্ছ। এগুলাকে যোগ করলে তুমি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এই লাইনটাই পাবা, যেটা তুমি তুমি যদি 24 ঘন্টা ধরে মেজার করতা সামনে বসে, ফিজিক্যালি তুমি নিজের চোখ দিয়ে দেখে যদি মেজার করতা, তাহলে তুমি এরকম একটা লাইন পাইতা। বাট ক্যামেরা তো আর মানুষ না, সে তো 1 সেকেন্ড পর পর একটা ছবি তুলে ওই ছবিতে যেই ভ্যালুটা পায়, ধরো কোনোবার পাইলো 5, কোনোবার পাইলো 10, কোনোবার পাইলো 15, কোনোবার পাইলো 7, এগুলো জাস্ট সে মেমোরিতে সেভ করে রাখে। এখন তোমার যদি আরো অ্যাকুরেট রেজাল্ট লাগে, তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এই টাইম ইন্টারভালটা কমাই দিতে পারো। তুমি ক্যামেরাকে বললা যে না ঠিক আছে, এক সেকেন্ড পর পর তুললে হবে না, আমাকে 0.5 সেকেন্ড পর পর একটা করে ছবি তুলতে হবে, ঠিক আছে? তখন আরো বেটার অ্যাপ্রক্সিমেশন পাবা, মানে অ্যাকচুয়াল কার্ভের। বাট তুমি 1 সেকেন্ড থেকে 0.5 সেকেন্ডে নামলা, তারপর ধরো তুমি 1 সেকেন্ডে তুমি 4টা ছবি তুললা, মানে 0.25 সেকেন্ড পর পর ছবি তুললা, আরো বেটার আসবে। তুমি 1 সেকেন্ডে 20টা ছবি তুললা, 1 সেকেন্ডে মনে করো না, আরো তোমার আরো ফাইন রেজাল্ট লাগবে, 1 সেকেন্ডে 30টা ছবি তুললা, ঠিক আছে? বাট এর তো কোনো শেষ নাই, তুমি তো কখনোই কন্টিনিউয়াস তুমি যেটা নিজের চোখে দেখে আসতেছো এটা তো কখনোই পাবা না, পাবা? না স্যার। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, যেখানে স্যাম্পলিং করা হয়, মানে একটা স্পেসিফিক টাইম ইন্টারভাল পর পর রিডিং নিয়ে যেখানে ডাটা গ্যাদার করা হয়, সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে?
সো এরকম স্পেসিফিক টাইম ইন্টারভাল পর পর ডেটা নিয়ে তুমি যদি এগুলাকে অ্যাড করো, মানে প্রত্যেকটা পয়েন্টকে তুমি যদি অ্যাড করো, তাইলে হচ্ছে তুমি মোটামুটি অ্যানালগের কাছাকাছি, মানে অ্যাকচুয়াল সিগন্যালের কাছাকাছি একটা ভ্যালু পাবা। সো এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আচ্ছা, একজন মনে হয় হাত তুলতেছে বারবার। সাব লেফটেন্যান্ট নাম কি? স্যার আসসালামু আলাইকুম স্যার, ভুলে স্যার রেজেন্ট দিছিলাম। অসুবিধা নাই। সবাই কি বুঝতে পারছো? Yes, sir. ইয়েস স্যার। কার কোনো ডাউট? না স্যার। অ্যানালগ আর ডিজিটাল ক্লিয়ার? সো এখানেও কিন্তু আমাদের ওই রেজুলেশনটা চলে আসতেছে। তোমার ক্যামেরা যদি 1 সেকেন্ড পর পর ছবি তুলে, তাহলে হচ্ছে মোটামুটি একটা ভালো মানে রিডেবল একটা সিগন্যাল পাবা। সে যদি 1 সেকেন্ডে 10 বার ছবি তুলে, তাহলে তুমি আরো ভালো পাবা। সে যদি 1 সেকেন্ডে 30 বার ছবি তুলে, আরো ভালো পাবা। ঠিক আছে, আমরা নর্মালি যে ভিডিওগুলো দেখি, মানে আমাদের নর্মাল ক্যামেরায় যে ভিডিওগুলো হয় মোবাইলের ক্যামেরায়, সেগুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 হার্টজ। মানে ভিডিও মানে তো অ্যাকচুয়ালি ভিডিও না, মানে সে তো আর আমরা চোখে যেরকম লাইভ মোশন দেখি, যেটা আমরা নর্মালি দেখি আর কি, এটা হচ্ছে একদম লাইভ। ঠিক আছে, বাট ক্যামেরা কি আর লাইভ রেকর্ড করতে পারবে? সে কি করে, সেকেন্ডে 30টা ছবি তুলে, এরপরে 30টা ছবিকে তুমি যখন একসাথে 1 সেকেন্ডে প্লে করো একটার পর একটা, তোমার কাছে মনে হয় এটা একটা মোশন, বাট এটা কিন্তু মোশন না। তুমি স্লো মোশন ক্যামেরা দিয়ে দেখলে দেখবা একটা স্টিল ইমেজ আছে, ওইটা কিছুক্ষণ ধরে থাকে, তারপরে আরেকটা আসে, তারপরে আরেকটা আসে, এরকম করে সেকেন্ডে 30টা আসে। সো এই জন্য যেই ডিসপ্লের বা যেই ভিডিওর এই ফ্রিকোয়েন্সিটা যত বেশি, সেই ভিডিও তোমার কাছে তত বেশি স্মুথ মনে হবে। যেমন এখনকার মোবাইলগুলার, মানে একটু হাই এন্ডের মোবাইলগুলোর রিফ্রেশ রেট হচ্ছে 90 হার্টজ, 120 হার্টজ। সো ওগুলা দেখতে অনেক স্মুথ লাগে। ঠিক আছে, কারণ কোনো ডিসপ্লে কিন্তু কন্টিনিউয়াসলি তোমাকে কিছু দেখায় না, সে হচ্ছে ফ্রেম বাই ফ্রেম দেখায়, একটা ফ্রেম দেখায়, তারপর আরেকটা ফ্রেম দেখায়, তারপর আরেকটা দেখায়, এবং এটা এত ফাস্ট দেখায় যে মানুষের চোখ বুঝতে পারে না, বাট তারপরেও ডিফারেন্সটা বোঝা যায়। সো যেই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট হচ্ছে, যদি তোমার মনে করো 60 হার্টজ হয়, এটা নরমালি সব ফোনেই 60 হার্টজ থাকে, সেটার চেয়ে তুমি যদি 90 হার্টজ ডিসপ্লেতে যাও দেখবা অনেক স্মুথ মনে হচ্ছে। তুমি যদি 120 তে যাও দেখবা আরো স্মুথ মনে হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার সবার? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নেক্সট উইক পুরোটাই আমি নিব। Sir, attendance. হ্যাঁ, এখন অ্যাটেন্ডেন্স নিব লাইভ। আচ্ছা, 18 এর 24 আপেল, 18-24 আসো? 1858, ইয়েস স্যার। 18101, 24 present sir. 18101, Present sir. 102, Present sir. 103, Present sir. 104, Present sir. 105, স্যার। 106, Present sir. 191, 19 roll 1, 19 roll 2, সালাম আলাইকুম স্যার। স্যার রোল 2 প্রেজেন্ট আছে স্যার। roll 5, Present sir. 6, Present, sir. 8, Present sir. 10, প্রেজেন্ট স্যার। 12, Present, sir. 15, Present sir. 20, Yes sir. 21, প্রেজেন্ট স্যার। 22, Yes sir. 23, Yes sir.